আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস হলো ওয়েব কন্টেন্ট ক্রিয়েট পার্ট 1। ওয়েব কন্টেন্ট তৈরি নিয়ে আমাদের 3টে বা 4টা ক্লাস হবে। আমরা টোটালি সকল প্রকার ওয়েব কন্টেন্ট তৈরি করা শিখব। আচ্ছা, তাহলে আজকে আমাদের ওয়েব কন্টেন্ট ক্রিয়েটের ফার্স্ট ক্লাস। আমরা প্রথমেই বুঝি ওয়েব কন্টেন্ট কি। ওয়েব কন্টেন্ট হলো ওয়েবের যে কোনো একটা উপাদান। ওয়েবে আমরা যা পাই, যা দেখি, সেটাই কন্টেন্ট, ওয়েব কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে হলো যে কোনো একটা লেখা, এর একটা কন্টেন্ট। একটা ছবি, সেটাও একটা কন্টেন্ট। একটা ভিডিও, একটা পোস্ট, একটা অ্যানিমেশন, ঠিক আছে? আমরা একটা অডিও, একটা ভিডিও, যেটাই কিছু হোক না কেন, যে কোনো ধরনের ইলেকট্রনিক ইনফরমেশন, সেটি হলো কন্টেন্ট। তো যে কন্টেন্টগুলো আমরা ওয়েবে পাই সেগুলো হলো ওয়েব কন্টেন্ট। তাহলে আমরা যখন ওয়েবে সার্ফিং করি, আমরা লেখা পাই, ছবি পাই, অ্যানিমেশন, ভিডিও, অডিও, আমরা অনেক কিছু পাই। যা কিছু পাই সবগুলোই কন্টেন্ট। বাট আমরা কন্টেন্টগুলোকে আলাদা আলাদাভাবে বলতে পারি। যেমন এটা ভিডিও কন্টেন্ট, এটা অডিও কন্টেন্ট, এটা টেক্সট কন্টেন্ট, এটা ইমেজ কন্টেন্ট, ঠিক আছে? আমরা অনেক রকমের কন্টেন্ট পাই। কী কী ধরনের কন্টেন্ট পাই? যেমন টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, তারপরে প্রোগ্রামিং কোড, যে কোনো সফটওয়্যার বা ছোটোখাটো যে কোনো প্রোগ্রাম, ওয়েবের প্রোগ্রাম, টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, প্রোগ্রাম, ইমেজ, ঠিক আছে? তাহলে ওয়েব কন্টেন্ট বলতে আমরা এগুলিকে বুঝি। ওয়েবে আমরা যা পাই, আমরা একটু দেখি এই বিষয়গুলোকে। আমরা যদি এখানে যাই, প্রথম আলোতে যাই, দেখেন যে কোনো একটা নিউজ, তাহলে এটা হচ্ছে ইমেজ, তাই না? ইমেজ কন্টেন্ট। এটা হলো টেক্সট কন্টেন্ট, তাই না? এই ইমেজ এবং টেক্সটটা মিলে এটা একটা কি নিউজ রিপোর্ট। সেই নিউজ রিপোর্টটা একটা কন্টেন্ট। আমরা যদি আরও নিচে যাই, তাহলে টেক্সট থাকবে, ইমেজ থাকবে, ভিডিও থাকবে, এগুলো ভিডিও কন্টেন্ট, তাই না? তারপর হচ্ছে অ্যানিমেশন, এই যেটা অ্যানিমেটেড হচ্ছে, অ্যানিমেশন। ঠিক আছে? এই যে অ্যাডগুলো, এই যে দিক থেকে আসতেছে, অ্যানিমেশন। টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, প্রোগ্রামিং কোড, ইমেজ, এই সবগুলো মিলিয়ে হলো কন্টেন্ট। তাহলে সহজ কথা যদি বলি, আমাদের ওয়েবে আমরা যা পাই, ওয়েবে বলতে ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব ভিডিও, টোটাল ওয়েবে সার্ফিং করলে যে কোনো ওয়েবসাইটে, যে কোনো প্ল্যাটফর্মে আমরা যা কিছু পাই সবগুলো হলো কন্টেন্ট। এবং আমরা যা কিছু পাই সবগুলোকে যদি আমরা বলি যে আমরা কী কী পাই ওয়েব সার্ফিং করলে আমরা কী কী পাই, আমরা যা পাই সেগুলো হলো টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, প্রোগ্রাম এবং ইমেজ, ঠিক আছে? তাহলে এগুলো হলো কন্টেন্ট, এগুলো সম্মিলিত রূপে হলো কন্টেন্ট। এখন কন্টেন্টগুলো কয় রকমের?
এটা হলো কন্টেন্টগুলো কি। এখন কন্টেন্টের প্রকারভেদ। কি কি রকমের কন্টেন্ট আছে? একটা হলো নিউজ রিপোর্ট। প্রোডাক্ট ডেসক্রিপশন, আর্টিকেল, নিউজ রিপোর্ট, প্রেস রিলিজ, তারপর ফেসবুক পোস্ট, ওয়েব পেজ। তাহলে আমরা এই যে এগুলোকে কম্বাইন করে টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, প্রোগ্রাম এগুলোকে কম্বিনেশন করে আমরা যা যা তৈরি করতে পারি সেগুলো হলো প্রোডাক্ট ডেসক্রিপশন, আর্টিকেল, নিউজ রিপোর্ট, প্রেস রিলিজ, ফেসবুক পোস্ট, ওয়েব পেজ। তাহলে আমরা যদি বলি যে ওয়েব কন্টেন্ট কয় প্রকার? ওয়েব কন্টেন্ট 1, 2, 3, 4, 5, 6 প্রকার, ঠিক আছে। আর ওয়েব কন্টেন্টের মধ্যে কি কি থাকতে পারে? ওয়েব কন্টেন্টের মধ্যে ওয়েব কন্টেন্টের উপাদানগুলো হলো টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন, প্রোগ্রামিং এবং ইমেজ। এগুলো কম্বিনেশন করে অনেক রকমের কন্টেন্ট তৈরি করা যায়। সেই কন্টেন্টগুলো কি কি, মানে কি কি প্রকারের প্রকারভেদগুলো হলো এইটা হয় যে মানে প্রোডাক্ট ডেসক্রিপশন অথবা আর্টিকেল অথবা নিউজ রিপোর্ট, প্রেস রিলিজ, ফেসবুক পোস্ট, ওয়েব পেজ। দেখুন একটা নিউজে যদি আমরা দেখি, একটা নিউজ, এখানে জাস্ট ছবি এবং টেক্সট এই দুইটা মিলে একটা কন্টেন্ট, মানে একটা কন্টেন্ট লেখা হয়েছে, একটা নিউজ রিপোর্ট লেখা হয়েছে এবং সেই নিউজ রিপোর্টের উপাদান কয়টা, এলিমেন্টস কয়টা? দুইটা, একটা হলো টেক্সট আর একটা হলো ইমেজ। এই নিউজ রিপোর্টের মধ্যে চাইলে যে কোনো একটা অডিও দেওয়া যেত, চাইলে যে কোনো একটা ভিডিও দেওয়া যেত, চাইলে যে কোনো একটা অ্যানিমেশনও দেওয়া যায়। তার মানে একটা কন্টেন্ট হওয়ার জন্য এই কন্টেন্টের যে উপাদানগুলা সেগুলা একটা দিয়ে হবে অথবা একাধিক দিয়ে হবে। যেমন আমি একটা রচনা লিখব, স্কুলের পরীক্ষায় যদি রচনা লেখা হয়, ধরুন গরুর রচনা, তাহলে রচনাটা একটা কন্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা যখন স্কুলে রচনা, একটা ছেলে যখন স্কুলে যখন রচনা লেখে তখন কিসে লেখে? শুধুমাত্র টেক্সট। পরীক্ষার খাতায় যখন একটা রচনা লেখে সেটা শুধুমাত্র টেক্সট, ওইটা একটা কন্টেন্ট, কিন্তু সেটা কি অনলি ফর টেক্সট কন্টেন্ট, ঠিক আছে। আর আমরা ওয়েবে যখন গরুর রচনা লিখবো তখন আমরা টেক্সট লিখবো, ইমেজ দেব, ভিডিও দেব, অ্যানিমেশন দেবো, সব কিছুকে কম্বিনেশন করে আমরা লিখবো। তাহলে কত রকমের কন্টেন্ট লেখা যায়, অথবা কন্টেন্ট কত রকমের? কন্টেন্ট অনেক রকমের, বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন রকমের কন্টেন্ট লেখা হয়। কি কি উদ্দেশ্যে? যেমন নিউজ পেপারে দেওয়ার জন্য যেটা লেখা হয় সেটা হলো কি, সংবাদ প্রদানের জন্য যেটা লেখা হয় সেটা হলো নিউজ রিপোর্ট। একটা প্রোডাক্টের বিস্তারিত বিবরণ নিয়ে যেটা লেখা হয় সেটা কি, প্রোডাক্ট ডেসক্রিপশন। কোনো একটা কোনো বিষয় নিয়ে যেটা লেখা হয়, হ্যাঁ, আমি লিখলাম আমলকির পুষ্টিগুণ, এটা নিয়ে যখন লিখবো সেটা হলো একটা আর্টিকেল। মানে উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত, উদ্দেশ্য অনুসারে আর্টিকেল অনেক রকমের, কিন্তু সবগুলা কন্টেন্টের মধ্যেই সবগুলো বিষয় কম্বিনেশন থাকবে। তাহলে একটা প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে এখানে ছবি থাকবে, টেক্সট থাকবে, ভিডিও থাকবে, প্রয়োজন অনুসারে যা যা প্রয়োজন আমরা তাই দিয়ে আমরা একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারবো, তাই না? আর্টিকেলও আমরা সবগুলোর কম্বিনেশন করতে পারবো। তাহলে এই প্রকারভেদটা কেন? এই প্রকারভেদটা হলো উদ্দেশ্যের কারণে। উদ্দেশ্যটা কি কি? আমরা একটা প্রোডাক্ট ডেসক্রিপশন কেন লিখবো? একটা প্রোডাক্টকে তুলে ধরার জন্য, কাস্টমারের কাছে একটা প্রোডাক্টের বিস্তারিত বিবরণ তুলে ধরার জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা একটা প্রোডাক্টের ছবি দেবো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা কয়েকটা ছবি দেবো, প্রোডাক্টের ভিডিও দেবো,
দেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বিবরণ লিখবো, প্রোডাক্টটা কীভাবে পাওয়া যায় সেই ইনফরমেশনগুলো দেবো, কার সাথে কন্ট্যাক্ট করতে হবে এটা পাওয়ার জন্য সেই তথ্যটা দেবো, কোম্পানির ঠিকানা দেবো, কোম্পানির ফোন নাম্বার দেবো, তাই না? তাহলে আমার পারপাসটা সার্ভ হচ্ছে। আবার যদি আমি একটা আর্টিকেল লিখি, আমি আর্টিকেল লিখলাম কি কমলার পুষ্টিগুণ, অথবা রূপচর্চায় কি মানে যে কোনো একটা কিছু লিখলাম যে রূপচর্চার কৌশল, তাহলে রূপচর্চার কৌশল অথবা রূপচর্চার সিক্রেট টিপস এটা কোনো বাণিজ্যিক কোনো কোম্পানির জন্য না, তাই না? রূপচর্চার সিক্রেট টিপস আমি যদি বলি ফেয়ার অ্যান্ড লাভলির কিছু গুণ, তাহলে এটা হলো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন। আমি যদি বলি যে রূপচর্চার প্রাকৃতিক উপায়, তাহলে এখানে কোনো কোম্পানির সাথে সম্পৃক্ত না, কোনো কোম্পানি লাভবান হচ্ছে না, তাহলে সেটা হলো একটা আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেলের মধ্যে আমাদের সব কিছু থাকবে। আমরা যেভাবে ভালো বুঝি, আমরা যেভাবে টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও কম্বিনেশন করে আমরা যেভাবে তৈরি করি সেভাবেই হবে। ঠিক আছে, তারপর নিউজ রিপোর্ট, নিউজ দেওয়ার জন্য সেটা হলো নিউজ রিপোর্ট। প্রেস রিলিজ, এটাও একটা নিউজ রিপোর্ট। আমরা এটা বিস্তারিত আলোচনা করার সময় বুঝবো। ফেসবুক পোস্ট, আপনি কোনো একটা পোস্ট ফেসবুকে যাওয়ার উদ্দেশ্য সেটা ফেসবুক পোস্ট। ওয়েব পেজ, আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, একটা ওয়েবসাইটের মধ্যে আপনাকে 17টা পেজ তৈরি করতে হবে, প্রত্যেকটা পেজে এক একটা কন্টেন্ট। আমি কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই প্রকারভেদগুলো কেন? কন্টেন্টের উদ্দেশ্যের কারণে। ঠিক আছে, সবগুলো কন্টেন্টের বেসিক স্ট্রাকচার সেম, বাট প্রকারভেদ অনুসারে কিছু কিছু মানে ভিন্নতা আছে। আমরা সবগুলো কন্টেন্ট লেখা শিখবো। আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, আর্টিকেল, নিউজ রিপোর্ট, প্রেস রিলিজ, ফেসবুক পোস্ট, ওয়েব পেজ সবগুলো আমরা তৈরি করে শিখবো, আলাদা আলাদাভাবে শিখবো। ঠিক আছে, এখন কেন শিখবো? আচ্ছা, তার আগে আমি একটু রিভিউ করি। তাহলে ওয়েব কন্টেন্ট কি, বিষয়টা ক্লিয়ার? সহজ কথা, আমরা ওয়েবে যা পাই তাই কন্টেন্ট। ঠিক আছে, আমি যদি একটা বইয়ের কথা কল্পনা করি, একটা বই কেমিস্ট্রি বই, তাহলে কেমিস্ট্রির বইয়ের প্রত্যেকটা পেজ একটা করে কন্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার একটা কন্টেন্ট, তাই না? অথবা কোনো একটা প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তরের মধ্যে ধরুন গ্রিন হাউস এফেক্ট কেন হয়, তাহলে গ্রিন হাউস এফেক্টের ছবি, এটা বিবরণ, একটুকু মিলে কি একটা কন্টেন্ট, মানে যেটার মাধ্যমে একটা বক্তব্য উপস্থাপন হয়। একটা বক্তব্য উপস্থাপন করার জন্য ছবি, টেক্সট, ভিডিও সবগুলোর কম্বিনেশন করলে একটা বক্তব্য উপস্থাপন করা যায়। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম ওয়েব কন্টেন্ট কি, ওয়েব কন্টেন্টের মধ্যে কি কি থাকে, এবং ওয়েব কন্টেন্টের প্রকারভেদ, এবং সেই প্রকারভেদগুলো কেন, এগুলোর উদ্দেশ্যের কারণে, কি উদ্দেশ্যে সেগুলো তৈরি করা হচ্ছে, ওই কারণে মানে আলাদা আলাদা কন্টেন্ট। এখন আমরা কেন শিখবো ওয়েব কন্টেন্ট তৈরি করা? ওয়েব কন্টেন্ট তো কেন শিখবো, আমাদের শিখে কি লাভ হবে? না, কোন একটা কোম্পানি একটা ওয়েবসাইট তৈরি করলো, মনে করেন আবুল ফ্যাশন হাউস একটা ওয়েবসাইট তৈরি করলো। এখন আবুল ফ্যাশন হাউসকে কি করতে হবে? তাদের যাবতীয় যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট নিত্য নতুন ওয়েবসাইটে আপ করতে হবে না, মানুষকে দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে আবুল কসমেটিক্স কি করবে? একজন লোক অ্যাপয়েন্ট করবে এবং সেই লোককে বলবে আমার শোরুমে যতগুলো নতুন প্রোডাক্ট আসে সবগুলোর ছবি তুলে বিস্তারিত বিবরণ লিখে ওয়েবসাইটে পোস্ট করবে। কোম্পানির মালিক করতেছে ব্যবসা, ওর তো এটা নিয়ে টেনশন করবে না, তাহলে ও কি করবে? একজন লোক রাখবে, একজন ওয়েব কন্টেন্ট রাইটার রাখবে। ওয়েব কন্টেন্ট রাইটারের কাজ কী হবে? তার দোকানে যতগুলো নতুন প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টগুলোর ছবি তোলা, সেই প্রোডাক্টগুলোর বিস্তারিত বিবরণ লিখে সেগুলো ওয়েবসাইটে আপ করা। প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের বিবরণ লিখে ওয়েবসাইটে আপ করবে, যারা তার কাস্টমার, যারা তার সেল বেশি হয়। ঠিক আছে, এবং এই কাজটা প্রতিনিয়ত করতে হবে না, প্রতিদিনই তার স্টকে নতুন নতুন প্রোডাক্ট আসবে, তাই না? আবার অনেকগুলো তথ্যের পরিবর্তন হবে, কিছু প্রোডাক্টের দাম কমবে, কিছু প্রোডাক্টের দাম বাড়বে, ওগুলো কমাইতে হবে, বাড়াতে হবে, তাই না? নতুন নতুন প্রোডাক্টের পোস্ট করবে। তাহলে যে কোনো একটা দোকান তার একজন অনলাইন কন্টেন্ট রাইটারের প্রয়োজন হয়। যে কোনো একটা দোকান, সেটা হোক কাপড়ের দোকান, হোক কসমেটিক্সের দোকান, হোক সেইটা যে কোনো একটা রেস্টুরেন্ট, মানে কোনো একটা ছোট প্রতিষ্ঠান হোক, মাঝারি প্রতিষ্ঠান হোক, তার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটকে প্রতিদিনই আপডেট করতে হয়।
প্রতিদিন ওয়েবসাইটে নতুন নতুন কন্টেন্ট অ্যাড করতে হয়, কন্টেন্ট তৈরি করতে হয়, তাই না? প্রথমে তো কন্টেন্ট তৈরি করতে হয়, তারপর কন্টেন্টগুলো অ্যাড করতে হয়। একটু কি ক্লিয়ার? তার মানে যে কোম্পানির একটা ওয়েবসাইট আছে, সেই কোম্পানির একজন ওয়েব কন্টেন্ট রাইটার দরকার। আমি কি বুঝতে পারছি? তো ওয়েবসাইট তৈরি করে দেওয়ার দায়িত্ব হলো ওয়েব ডেভেলপারের, আর ওয়েবসাইটে তথ্য অ্যাড করার দায়িত্ব হলো কন্টেন্ট রাইটারের। কোন একটা কোম্পানি যখন ওয়েবসাইট তৈরি করায়, তখন সে একজন ওয়েব ডেভেলপারকে দেয়, ওয়েব ডেভেলপার সবগুলো ওয়েবসাইটটা ফ্রেমটা তৈরি করে দেয়, সব কিছু তৈরি করে দেয়। এখন নতুন নতুন যে তথ্যগুলো অ্যাড করতে হবে, এগুলোর জন্য আর ওয়েব ডেভেলপার লাগে না, এগুলো কে করে? কন্টেন্ট রাইটার। কন্টেন্ট রাইটার কন্টেন্ট লিখবে, লিখে সেগুলো আপ করবে, ঠিক আছে? তো আবুল কসমেটিক্সের একটা ফেসবুক পেজ আছে মনে করেন, এখন সেই ফেসবুক পেজও নিয়মিত আপ করতে হবে না প্রোডাক্টগুলো? ফেসবুক পেজের জন্য নতুন নতুন পোস্ট করতে হবে। আবুল কসমেটিক্সের একটা ইউটিউব চ্যানেল আছে, তাহলে সেই ইউটিউব চ্যানেলেও নতুন নতুন ভিডিও করতে হবে, ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে হবে, তৈরি করে ইউটিউবে আপ করতে হবে। তাদের নতুন অফার, নতুন প্রোডাক্ট সব কিছু নিয়ে জানিয়ে পোস্ট করতে হবে। তাহলে আমরা দেখি যে কোম্পানির অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে, মানে অনলাইন যে কোম্পানির একটা ওয়েবসাইট আছে, তার একটা কন্টেন্ট রাইটার দরকার। যে কোম্পানি ওয়েবসাইটের মাধ্যমে তাদের প্রোডাক্ট সেল করে, তাদের কন্টেন্ট রাইটার আরও বেশি দরকার, তাই না? যে কোম্পানি ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব পুরো ওয়েবের মাধ্যমে এসইও করায়, অনলাইন মার্কেটিং করে, তার কন্টেন্ট রাইটার আরও বেশি বেশি দরকার। আমি কি বুঝতে পারছি? তো কন্টেন্ট রাইটিং হলো এমন একটা কাজ, কোন একটা কোম্পানি সে এসইও করাক বা না করাক, তার একজন কন্টেন্ট রাইটার লাগবেই, এটা হলো বেসিক। আমি কি বুঝতে পারছি? কন্টেন্ট রাইটার লাগবে। কোনো একটা কোম্পানি যদি ডিসাইড করে যে আমরা অনলাইন মার্কেটিং করাবো না, অনলাইনে আমরা কোনো কার্যক্রম করাবো না, কিন্তু তারপরেও তার একটা ওয়েবসাইট থাকবে, এবং ওয়েবসাইটের জন্য একজন কন্টেন্ট রাইটার লাগবে। তো এরকম যে কোনো ধরনের কোম্পানি, প্রত্যেকটা একটা কোম্পানির যদি একটা ফেসবুক পেজ থাকে, সেই ফেসবুক পেজটাকে মেনটেন করার জন্য একজন কন্টেন্ট রাইটার প্রয়োজন হয়। ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য কন্টেন্ট রাইটার প্রয়োজন হয়। তাহলে যতগুলো কোম্পানি আছে, আমি যদি বাংলাদেশে মনে করি যে বাংলাদেশে 10 লক্ষ কোম্পানি আছে, একটা দোকান, একটা প্রতিষ্ঠান, একটা মাঝারি একটা ফ্যাক্টরি, একটা প্রতিষ্ঠান, এভাবে যদি আমি প্রতিষ্ঠান চিন্তা করি, বাংলাদেশে কমপক্ষে 10 লক্ষ প্রতিষ্ঠান আছে না? তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য যদি একজন করে কন্টেন্ট রাইটার প্রয়োজন হয়, তাহলে বাংলাদেশে কমপক্ষে 10 লক্ষ কন্টেন্ট রাইটার দরকার। আমি কি বুঝতে পারছি? তো এই কাজটা বিশ্বব্যাপী, ওয়েবে যারাই কোনো কিছু করতেছে সবারই কন্টেন্ট রাইটার প্রয়োজন হয়। সারা বিশ্বব্যাপী যারা এসইও করাচ্ছে, তাদের কন্টেন্ট রাইটার প্রয়োজন হয়। যারা এসইও করাচ্ছে না কিন্তু ওয়েবে তাদের কি আছে, প্রেজেন্স আছে, তাদের কন্টেন্ট রাইটার প্রয়োজন হয়। আর বর্তমানে ব্যবসা বাণিজ্য ওয়েবে প্রেজেন্স ছাড়া কোনো ব্যবসা করা সম্ভব না। সম্ভব? এমন কোনো প্রতিষ্ঠান কি থাকা সম্ভব যার ওয়েবসাইট নেই? ওয়েবসাইট লাগবেই, ঠিক আছে? ফেসবুকের ফ্যান পেজ লাগবে, তো যার ফলে কন্টেন্ট রাইটারও লাগবে। তো আমরা এই কন্টেন্ট রাইটারের কাজগুলো যদি দেখি, আপওয়ার্কে প্রচুর পরিমাণে আমরা কাজ পাবো। কি পরিমাণ কাজ থাকে আমরা একটু দেখি। দেখেন, আমরা যদি ফাইন্ড জবে সার্চ করি, ওয়েব কন্টেন্ট, আমরা কাজ পাচ্ছি এখানে 4199। আবার এটা বিভিন্ন নামে থাকতে পারে। আমরা যদি লিখি আর্টিকেল রাইটিং লিখে যদি সার্চ করি, আর্টিকেল রাইটিং লিখে যদি সার্চ করি, আমি পাচ্ছি 9000 কাজ, তাই না? আমি যদি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে সার্চ করি,
তাহলে পাচ্ছি, সরি আমার কথা ভুল হয়েছে, আমরা পাচ্ছি 1893 কাজ। তারপর নিউজ রিপোর্ট, ফেসবুক পোস্ট লিখে যদি সার্চ করি, এক 1886, ঠিক আছে। তাহলে আমরা প্রায় 10-12 হাজারের উপরে কাজ পাচ্ছি। এই সবগুলো দিয়ে যদি আমরা আলাদা আলাদাভাবে সার্চ করি, প্রোডাক্ট ডেসক্রিপশন, আর্টিকেল, নিউজ রিপোর্ট, প্রেস রিলিজ, ফেসবুক পোস্ট, ওয়েব পেজ, আলাদা আলাদাভাবে সার্চ করলে আমরা প্রায় 15,000 কাজ পাবো শুধুমাত্র আপওয়ার্কে, ঠিক আছে। তাহলে এই কাজটা করার পর আমরা দেশের বাইরের কোম্পানিতে অনেক বেশি পরিমাণে কাজ পাবো, আর দেশের ভিতরের কোম্পানিতেও প্রচুর পরিমাণে কাজ পাবো, এবং কাজগুলো হলো পার্মানেন্ট, ঠিক আছে। যার একটা ওয়েবসাইট আছে তাকে প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্ট আপ করতে হবে। যার একটা ফেসবুকের পেজ আছে তাকে প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্ট আপ করতে হবে, ঠিক আছে। আবার এসইও করার জন্য আমাদের এগুলো তৈরি করতে হবে। এটুকু ক্লিয়ার? আমরা ওয়েব কন্টেন্ট যদি ভালো ওয়েব কন্টেন্ট যদি তৈরি করা যায়, তৈরি করতে পারেন, তাহলে দেশের কোম্পানিতে অনেক ভালো স্যালারিতে কাজ পাওয়া যাবে, দেশের বাইরের কোম্পানিতে অনেক ভালো স্যালারিতে কাজ পাওয়া যাবে, ঠিক আছে। একজন ওয়েব কন্টেন্ট রাইটার কী পারে, মানে ওয়েব কন্টেন্ট রাইটিং, ওয়েব কন্টেন্ট ক্রিয়েট শিখলে আপনি কী করতে পারবেন? ওয়েব কন্টেন্ট ক্রিয়েট শেখার পর আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারবেন। আপনি যে কোনো কোম্পানিতে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার হিসেবে কাজ করতে পারবেন। যে কোনো একটা ই কমার্স সাইট, যে কোনো একটা মানে দোকান, যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার হিসেবে কাজ করতে পারবেন। যে কোনো একটা ওয়েবসাইটে আর্টিকেল রাইটার হিসেবে কাজ করতে পারবেন। যে কোনো একটা অনলাইন নিউজ পেপারে নিউজ রিপোর্ট রাইটার হিসেবে কাজ করতে পারবেন, মানে নিউজ রিপোর্টার। কোম্পানির ফেসবুক পোস্ট মেনটেন করতে পারবেন, ওয়েব পেজ তৈরি করতে পারবেন। এটুকু ক্লিয়ার? তাহলে আমি যেটুকু বললাম, ওয়েব কন্টেন্ট রাইটিং কি, ওয়েব কন্টেন্ট কি, ওয়েব কন্টেন্টের মধ্যে কী কী আছে, ওয়েব কন্টেন্ট কয় প্রকার, প্রকারভেদগুলো কী কী, আর আমরা ওয়েব কন্টেন্ট তৈরি করে কেন শিখব, এগুলো ছিল বেসিক আলোচনা। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন ওয়েব কন্টেন্ট তৈরি করে শিখি। আমার একটুকু এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আমরা যেটুকু আলোচনা করলাম, কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নেই, কারণ এগুলো তো আপনারা আগে থেকে জানেন, তাই না? এখন আমরা বেসিক স্ট্রাকচারটা দেখি। একদম বেসিক স্ট্রাকচার, ওয়েব কন্টেন্টের বেসিক স্ট্রাকচার। একটা হলো হেডিং, একটা হলো ইমেজ, আরটা হলো টেক্সট। তাহলে যে কোনো একটা জিনিস যখন আমরা উপস্থাপন করব, লিখবো, আমরা এইভাবেই লিখি। প্রথমে একটা হেডিং দেব, তারপর একটা ছবি দেব, তারপর একটা টেক্সট দেব। যদি আমরা একটা গরুর রচনা লিখি, তাহলে উপরে বড় করে লিখবো গরু, তাই না? তারপর একটা গরুর ছবি, তারপর গরু কাহাকে বলে, হ্যাঁ কত প্রকার কী কী, আমরা কি টেক্সটগুলো লিখবো, তাই না? তিনটা। আমরা যদি যে কোনো একটা নিউজ লিখি, নিউজের একটা হেডিং, নিউজের একটা ছবি এবং নিউজের বিস্তারিত বিবরণ, ঠিক আছে। আমরা যদি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে লিখি, তাও আমাদের বেসিক স্ট্রাকচার এটাই, ঠিক আছে। জাস্ট বেসিক স্ট্রাকচার এটাই কি, একটু কিছু জিনিস অ্যাড হবে, কিছু জিনিস মাইনাস হবে, মানে ক্ষেত্র বিশেষে কিছু কিছু কন্টেন্টের ক্ষেত্রে কিছু নতুন জিনিস অ্যাড হতে পারে, আমরা সেগুলো দেখব। তাহলে বেসিক স্ট্রাকচার বুঝে গেল। একটা ওয়েব কন্টেন্টের বেসিক স্ট্রাকচার হলো একটা হেডিং, প্রথমে থাকবে হেডিং, তারপরে থাকবে ছবি, তারপরে থাকবে টেক্সট। এটা হলো বেসিক স্ট্রাকচার। বাট প্রয়োজনে আমাদের যেটা হবে, আমাদের এই যে হেডিংয়ের সাথে ইমেজের সাথে আরও কিছু অ্যাড হতে পারে। ইমেজের সাথে অ্যানিমেশন অ্যাড হবে, ভিডিও অ্যাড হবে, তাই না? আমরা ইমেজ দিয়ে সেটাকে দেখাতে পারি, ইমেজ প্লাস অ্যানিমেশন প্লাস ভিডিও প্লাস অডিও, আরও আমরা কিছু এখানে অ্যাড করতে পারি। এগুলো হলো অপশনাল। আবার টেক্সটের পরে টেক্সট না লিখে আমরা ডেসক্রিপশন লিখি।
ডেসক্রিপশন। তাহলে হেডিং, ইমেজ, ডেসক্রিপশন, ডেসক্রিপশনের পরে আমাদের মাঝে মধ্যে কন্ট্যাক্ট থাকতে পারে। কন্ট্যাক্ট আমি যদি লিখি আমলকির পুষ্টিগুণ, সেখানে কোনো কন্ট্যাক্ট দরকার নেই। রূপচর্চার গোপন কৌশল, সেখানে কোনো কন্ট্যাক্ট দরকার নেই। যদি লিখি ফেয়ার অ্যান্ড লাভলি, তখন আমাদের কন্ট্যাক্ট দরকার আছে, তাই না? কোম্পানির ঠিকানা, ফোন নাম্বার প্রয়োজন আছে, সেটা প্রয়োজন সাপেক্ষে। এরপর নিচে আরেকটা জিনিস থাকতে পারে লিঙ্ক, এটাও প্রয়োজন সাপেক্ষে। আমি লিখলাম আমলকির পুষ্টিগুণ, অথবা আমলকির পুষ্টিগুণ লিখলাম, লেখার পর লিখলাম নিচে লিখলাম আরও বিস্তারিত তথ্য জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন। যে লিঙ্কে গিয়ে একটা ওয়েবসাইটের মধ্যে সে আরও অনেক বিস্তারিতভাবেই পাবে। যদি প্রয়োজন হয় আমি রেফারেন্স লিঙ্ক দেবো, যদি প্রয়োজন না হয় রেফারেন্স লিঙ্ক দেবো না। যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট দেবো, যদি প্রয়োজন না হয় কন্ট্যাক্ট দেবো না। ক্লিয়ার? আমি যদি লিখি যে ফেয়ার অ্যান্ড লাভলি একটা বিউটি ক্রিম, তাহলে একটা বিউটি ক্রিম কেনার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন। এই বিউটি ক্রিম সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন, তাই না? প্রয়োজন হলে আমি দেবো লিঙ্ক, প্রয়োজন না হলে দেবো না। আচ্ছা, তাহলে একটুকু বোঝা গেল। তাহলে আমি যেগুলো ব্র্যাকেটের মধ্যে রাখলাম এগুলো হলো অপশনাল, এগুলো আমরা প্রয়োজন হলে দেবো, প্রয়োজন না হলে দেবো না, ঠিক আছে? কিন্তু বেসিক যে স্ট্রাকচার সেটা হলো একটা ওয়েব কন্টেন্ট লেখার জন্য প্রথমে হেডিং, ইমেজ এবং ডেসক্রিপশন, এই তিনটে হলো বেসিক, ঠিক আছে? এই তিনটের পাশাপাশি যা থাকতে পারে, ইমেজের সাথে অ্যানিমেশন থাকবে, ভিডিও থাকবে, অডিও থাকবে, আর ডেসক্রিপশনের নিচে কন্ট্যাক্ট থাকবে, লিঙ্ক থাকবে, আর কিছু থাকতে পারে। ক্লিয়ার একটু? জাস্ট একটুকু দিয়েই যে কোনো ধরনের ওয়েব কন্টেন্ট লেখা যাবে। জাস্ট একটুকু যদি মাথায় থাকে, যে কোনো ওয়েব কন্টেন্ট লেখা যাবে। হেডিং, ইমেজ, ডেসক্রিপশন। তাহলে এখন আমরা ওয়েব কন্টেন্ট লেখা শুরু করি। আমরা প্রথমেই লিখব প্রোডাক্ট ডেসক্রিপশন। আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা বিস্তারিতভাবে শিখব। আমি যেটুকু আলোচনা করলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা এখন শিখতেছি প্রোডাক্ট ডেসক্রিপশন। আমরা তার আগে কিছু প্রোডাক্ট ডেসক্রিপশন দেখি। আচ্ছা, আমি আগে স্ট্রাকচারটা দেখি। প্রোডাক্ট ডেসক্রিপশনের যে ফরম্যাট সেটা হলো প্রথমে হেডিং, তারপর হলো ইমেজ 4টা বা 5টা উইথ ফোকাসিং পয়েন্ট, প্লাস অ্যানিমেশন প্লাস ভিডিও, ঠিক আছে? হেডিং থাকবে, ইমেজ থাকবে, অ্যানিমেশন, ভিডিও এগুলো থাকবে, এগুলো অপশনাল। এরপর হচ্ছে ডেসক্রিপশন থাকবে, তারপর থাকবে কন্ট্যাক্ট, তারপর থাকবে লিঙ্ক। তাহলে একটা প্রোডাক্ট ডেসক্রিপশনের ফরম্যাট হলো এটা: হেডিং, ইমেজ, ডেসক্রিপশন, কন্ট্যাক্ট এবং লিঙ্ক, ঠিক আছে? এখন দেখেন, আমরা যদি কোনো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন দেখি, হ্যাঁ, আমরা একটা প্রোডাক্ট ডেসক্রিপশনে দেখতেছি। প্রথম হলো হেডিং, তাই না? ইউএস পোলো হুন্ডি জ্যাকেট ফর মেন, এটা কি হেডিং? হেডিং এর পরে কি
ইমেজ, ইমেজের পরে কি ডেসক্রিপশন, ডেসক্রিপশনের পরে কি কন্ট্যাক্ট, তাই না? কন্ট্যাক্ট। এখানে কোনো রেফারেন্স লিঙ্ক দেয় নাই, প্রয়োজন নাই, সেজন্য দেয় নাই। ঠিক আছে? তাহলে এই ডেসক্রিপশনের প্রথমে এটা হলো হেডিং, হেডিংয়ের পরে ইমেজ, ইমেজ হলো কয়েকটা, তাই না? কয়েকটা ইমেজ, তারপর পণ্যের বিবরণ, তারপরে কন্ট্যাক্ট। ঠিক আছে? তো দেখুন এবার আমরা একটা প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করি। আমরা একটা প্রোডাক্ট, বায়ার আমাদেরকে একটা প্রোডাক্ট দিল, শার্ট। একটা শার্টের জন্য আমাদেরকে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে। মনে করেন আমি এরকম একটা কোম্পানিতে, আপনি এরকম একটা কোম্পানিতে জব করতেছেন, কোম্পানি আপনাকে অ্যাপয়েন্ট করলো, কোম্পানি আপনাকে অ্যাপয়েন্ট করলো, মনে করেন এটা ওইটা একটা ফ্যাশন হাউস। তোমরা দেখেন wrongBD.com, এটা একটা ফ্যাশন হাউস। এখন কোম্পানি আপনাকে বললো যে প্রত্যেকদিন যতগুলো নতুন নতুন কালেকশন আসে সবগুলোর ছবি তুলে আপনি ওয়েবে আপ করবেন। এখন আপনি এরকম ছবি দিবেন, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের বিবরণ সহ সব কিছু লেগে নতুন একটা আপনি সবগুলো পোস্ট করবেন, যারা তারা অনলাইন থেকে আরও বেশি বেশি পরিমাণে মানে ইয়া করতে পারে, সেল করতে পারে। আপনি হচ্ছেন ওদের পার্মানেন্ট একজন প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার। ঠিক আছে? এখন আপনার কাজ কী হবে, আপনি কীভাবে কাজ করবেন? তো কোম্পানি আপনাকে যেটা দিবে, কোম্পানি আপনাকে শুধুমাত্র ছবি দিবে, অথবা আপনি কোম্পানিতে গিয়ে আপনি জাস্ট ছবিটা তুলবেন, আপনাকে কোম্পানি জাস্ট একটা ছবি দিল, এটা হচ্ছে আমার শার্ট, অথবা আপনি নিজের ক্যামেরা দিয়ে সেই ছবিটা তুললেন। এখন কী করতে হবে, এই শার্টের উপর একটা ভালো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে, এমনভাবে লিখতে হবে যেন সেটা মানুষের দৃষ্টি আকৃষ্ট করে। ঠিক আছে? যেন সেটা অনেক বেশি পরিমাণে সেল হয়। ওয়েব থেকে এটা দেখেই বিবরণে মুগ্ধ হয়ে, ছবি দেখে মুগ্ধ হয়ে অনেক মানুষ যেন অনলাইন থেকে এটা কিনে। ঠিক আছে? ভাইয়ের আমাকে ছবিটা দিল, অথবা আমি তুললাম এবং আমাকে ইনস্ট্রাকশন দিল যে খুব ভালোভাবে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে সেটা আপ করার জন্য। ঠিক আছে? তো প্রোডাক্ট ডেসক্রিপশন যদি আপ রাইটার হন, আপনাকে ডেইলি 10-12টা করে প্রোডাক্টের ছবি তুলে সেগুলো ডেসক্রিপশন লিখে আপ করতে হবে। ঠিক আছে? এটাই আপনার মনে করেন প্রতিনিয়ত কাজ। তাহলে আমরা প্রোডাক্টের ছবি তুললাম, এখন এই প্রোডাক্টের জন্য আমরা লিখবো। তাহলে আমাদের আছে জাস্ট একটা ছবি। ঠিক আছে? এখন আমাদেরকে এটার উপরে বিশেষ করে পুরা ডেসক্রিপশনে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে দেবো হেডিং, হেডিংয়ের পরে ছবি, ছবির পরে বিবরণ। ঠিক আছে?
তাহলে আমাদেরকে একটা শার্ট পেলাম, এখন আমাদেরকে এই শার্টের উপর খুব ভালো একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমরা শুরু করি। আমরা প্রথমে দেবো ভালো একটা হেডিং। হেডিং কী দেওয়া যায়? এটা একটা শার্ট, এটা সুতির শার্ট, আমি দিলাম সুতির শার্ট। এখন সুতির শার্ট যদি হেডিংটা দিই তাহলে খুব বেশি, এটা ঠিক আছে কিন্তু খুব বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে না। আমরা এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করতে চাই। আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য আমরা দিতে পারি সুন্দর ডিজাইনের সুতির শার্ট। তাই না? সুন্দর ডিজাইনের সুতির শার্ট। আমরা একটা গুণের সন্নিবেশন করলাম, সুন্দর ডিজাইন। এখন আমরা চাই আরেকটু স্পেসিফিক করতে, আরেকটু সুন্দর করতে। কি লেখা যায়? টেকসই। টেকসই, উন্নত মানের, তাই না? তাহলে আমি একটা গুণ দিলাম, দুইটা গুণ দিলাম, তিনটা গুণ দিলাম, তাই না? সুন্দর ডিজাইনের সুতির শার্ট, তাহলে এটা হবে টেকসই, উন্নত মানের এবং সুন্দর ডিজাইনের সুতির শার্ট। এভাবে লিখতে পারি না? যদি আমি আরো একটু ভালোভাবে লিখতে চাই লাইনটা, তাহলে সুলভে, সুলভ মূল্যে। তাহলে দেখেন লেখার লাইনের গুরুত্বটা ধীরে ধীরে বাড়তেছে। পাবলিক যখন আমাদের কন্টেন্টটা দেখবে, প্রোডাক্ট ডেসক্রিপশনটা, প্রথমে তার দৃষ্টি পড়বে হেডিংয়ে, তারপর ছবিতে। তাহলে হেডিংটা যদি মানুষকে আকৃষ্ট করতে পারে তাহলে সে প্রোডাক্টটা পড়বে, ডেসক্রিপশনটা পড়বে। আর যদি হেডিংয়ে থেকে আকৃষ্ট করতে না পারে তাহলে আমাদের কোনো উদ্দেশ্য সফল হবে না। তাহলে এটা কি হলো? আমরা 5 মিনিট ব্রেক দিচ্ছি।
তাহলে আমরা দেখলাম আমাদের মূল জিনিসটা ছিল কি সুতির শার্ট, তাই না? তাহলে আমরা এটাকে লাইনটাকে আকর্ষণীয় করার জন্য হেডিংকে আমরা লিখলাম সুন্দর ডিজাইনের টেকসই উন্নত মানের সুতির শার্ট সুলভ মূল্যে লেখা যায়, 50% ডিসকাউন্টে লেখা যায়, অনেকভাবে লেখা যায়। তাহলে লেখাটার গ্রহণযোগ্যতা বেড়ে গেছে না, এটার আকর্ষণ বেড়ে গেছে না? ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম, আমাদের মূল যে শব্দটা আমরা যখন হেডিং লিখবো তখন আমাদের যে মূল শব্দটা, এই মূল শব্দের সাথে আমরা অনেকগুলো প্রোডাক্টের গুণ অ্যাড করব। গুণ কোন ধরনের গুণ? যে গুণগুলোর চাহিদা অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমরা এখানে গুণ লিখলাম কয়টা? সুন্দর ডিজাইন, টেকসই, উন্নত মান, সুলভ মূল্য। ঠিক আছে, আমরা গুণ লিখলাম। তাহলে গুণগুলো আমরা যখন কোনো প্রোডাক্টের হেডিং লিখবো, একটা প্রোডাক্টের হেডিং লেখার সময় প্রোডাক্টের যে মূল শব্দটা, সেই মূল শব্দটার সাথে আমরা অনেকগুলো বিশেষণ জুড়ে দেবো। প্রোডাক্টের যে গুণগুলো আছে সেরকম কয়েকটা গুণ জুড়ে দেবো, এবং সেই গুণগুলো বর্তমানে মার্কেটের চাহিদা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা একটু ইমোশন অ্যাড করে দেবো। আমরা যেটা দিলাম মূল শব্দ, আর বাকিগুলো হচ্ছে গুণ, তাই না? এগুলো হচ্ছে গুণ। তারপর আমরা কিছু ইমোশন দেবো। হ্যাঁ, ইমোশন, যেমন স্টক লিমিটেড। স্টক লিমিটেড এটা কি? এটা একটা ইমোশন, এটা একটা মেন্টাল প্রেশার দেওয়া, অথবা ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করুন, অথবা আগে আসলে আগে পাবেন, অথবা মাত্র প্রথম 2000 জন এই সুযোগটা পাবেন, প্রথম 100 জন এই সুযোগটা পাবেন। ঠিক আছে, আসলে সবাই পাবে, কিন্তু জাস্ট একটা প্রেশার দেওয়ার জন্য কি বলতেছে, প্রথম 100 জন এই অফারটাই পাবে। আমি কি বুঝতে পারছি? এটা হলো কি ইমোশন, একটা মেন্টাল প্রেশার। স্টক লিমিটেড, আসলে স্টক হচ্ছে আনলিমিটেড, কিন্তু লেখলো কি স্টক লিমিটেড, কারণ যারা জন্য কি মানুষের কাস্টমারের উপর একটা প্রেশার তৈরি হয়। তাহলে এটা হলো ইমোশন। তাহলে আমরা যদি একটা হেডিংকে বিশ্লেষণ করি, একটা হেডিংয়ের শুধুমাত্র মূল শব্দটা যদি আমরা লিখি, সেটা মোটেই ভালো হেডিং হবে না। সেই হেডিংয়ের প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট হবে না, মানুষ ইমপ্রেস হবে না। তাহলে আমরা হেডিংটা এমনভাবে লিখবো যেন মানুষ ইমপ্রেস হয়। মানুষকে ইমপ্রেস করার জন্য কি লিখবো? মূল শব্দের পাশাপাশি প্রোডাক্টের যে গুণগুলো, কোন ধরনের গুণ, যে গুণগুলোর চাহিদা মার্কেটে আছে। ঠিক আছে, গুণগুলো লিখবো, এবং পাশাপাশি লিখবো কি একটু ইমোশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি একটা সুতির শার্টের লিখলাম, হেডিং লিখলাম। এখন আমি এই জিনিসগুলোকে লিখলাম, এটা এখন সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করে লেখা যাবে না? রিঅ্যারেঞ্জ করলে কী হবে? সুলভ মূল্যে, টেকসই, উন্নত মানের ও সুন্দর ডিজাইনের সুতির শার্ট, তাই না? আমরা জাস্ট মূল শব্দগুলো যখন আমরা পাইলাম, আমরা আমাদের মতো করে সেগুলো লিখতে পারবো। ঠিক আছে, আমরা রিঅ্যারেঞ্জ করে এডিট সেডিট করে সেটা লিখতে পারবো। আমরা আরেকভাবে লিখতে পারবো, সুন্দর ডিজাইনের, উন্নত মানের, টেকসই সুতির শার্ট সুলভ মূল্যে, স্টক লিমিটেড। ঠিক আছে, সুলভ মূল্যের পরিবর্তে আমরা লিখতে পারি 50% ডিসকাউন্টে, তাই না? অথবা কোম্পানি যে সকল দেয়, তাহলে আমরা অনেক কিছু লিখতে পারি। এখন কোম্পানির প্রোডাক্টের যদি কোনো গুণ না থাকে, মনে করেন কোনো একটা প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টের জন্য ডেসক্রিপশন লিখবো, সেই প্রোডাক্টটাকে ভালোভাবে বুঝতে হবে। যদি আমার কোম্পানির প্রোডাক্টটা যদি এমন প্রোডাক্ট হয় যেটা আসলেই কোনো গুণ আছে, তাহলে সেই গুণগুলোকে সামনে নিয়ে আসতে হবে। আবার গুণ আছে, কিন্তু সেই গুণগুলো যদি কোনো কাজের গুণ না হয়, তাহলে সেটা সামনে আনা যাবে না। যেমন আইফোন 7 30 ফুট পানির গভীরেও কাজ করে, এটা খুব ভালো একটা গুণ, কিন্তু এটা কি প্রয়োজন আছে? আমরা কি এটাকে নিয়ে 30 ফুট পানির গভীরে যাব? এটা খুব ভালো একটা গুণ, কিন্তু সেই গুণের কোনো প্রয়োজন নেই, তাহলে সেটা লেখারও দরকার নেই। তাহলে সেটা লেখলে হাস্যকর হবে।
আইফোন এমন টেকনোলজি দিয়ে তৈরি করলো যেটা কি 30 ফুট পানির নিচেও কাজ করবে, বাট সেটা তো আমাদের কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা তো কি মাছ না, পানির ভিতরে বসে বসে আমরা মোবাইল ফোন ইউজ করবো না। তাহলে যেগুলো মানুষের চাহিদা থাকে সেই শব্দগুলো দিয়ে আমরা কি অনেকগুলো গুণ লিখবো এবং আমরা কিছু ইমোশনাল শব্দ লিখবো। ইমোশনাল শব্দ আরও হতে পারে, যেমন জার্মান প্রযুক্তিতে তৈরি, ঠিক আছে, জার্মান, হ্যাঁ, তারপর হচ্ছে আসল আমের স্বাদ, আসল আমের স্বাদ, ঠিক আছে। এখন আসল আম বলে নাই, কিন্তু বলছে কি আসল আমের মতো, মানে আমের মতো স্বাদ, একদম আসল আমের মতো স্বাদ, তাই না, প্রাণের ইয়াটা এটা না, ঠিক আছে। এখন মানুষ এটা কিন্তু আসল আম না, মানে আসল আমের ফ্লেভার, ঠিক আছে, তার মানে এই জিনিসটা নকল, কিন্তু মানুষ এমনভাবে তাদের উপস্থাপনা, মানে লাইনটা এমনভাবে বলা হয়েছে যে মনে হচ্ছে এটাই আসল আম, আসলে আসল আমের স্বাদ। তো আপনারা বিভিন্ন কোম্পানির ইয়াগুলো যদি দেখেন, বিভিন্ন কোম্পানির প্রচারণার ব্যবহারিত যে শব্দগুলো দেখেন, দেখবেন যে সেখানে অনেকগুলো ইমোশনাল শব্দ আছে, গুণ আছে। তো আমাদের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা যদি এমন একটা প্রোডাক্ট হয় যেটার আসলে অনেকগুলো গুণ আছে এবং সেই গুণটা এক্সেপশনাল, ঠিক আছে। যেমন মনে করেন আমি নতুন একটা মোবাইল বের করলাম, কোনো একটা কোম্পানির একটা মোবাইল বের করলো, সেখানে হলো সেই ব্যাটারি এক নাগারে 3 দিন চার্জ থাকবে, ঠিক আছে। তাহলে আপনি ব্যাটারিটা ওইটার চাহিদা আছে, ওটা নিয়ে আপনি কি লিখতে পারেন আপনার হেডিংয়ে, হ্যাঁ, যে দীর্ঘস্থায়ী ব্যাটারি অথবা এত অ্যাম্পিয়ার ব্যাটারি। কিন্তু যদি এমন হয় আপনি যে প্রোডাক্টটা নিয়ে লিখতেছেন, এখন আপনার কোম্পানির সেই প্রোডাক্টটা বলার মতো কোনো কিছু নাই, সেই প্রোডাক্টের নতুনত্ব নাই, অন্য প্রোডাক্টে যা আছে এই প্রোডাক্টও তাই আছে, নতুন কিছু বলার মতো নাই, নতুন বিশেষ কোনো গুণ নাই, মানে অসাধারণ কোনো গুণ নাই, অন্য প্রোডাক্টের যা এই প্রোডাক্টও তা। তো স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসবে যে আমি অমুক কোম্পানির প্রোডাক্ট না কিনে আমি এই কোম্পানির প্রোডাক্ট কেন কিনবো, ঠিক আছে। সেটার উত্তরটা আমাদের হেডিংয়ের মধ্যেই থাকবে, কারণ আমাদের প্রোডাক্টটা যে কোনো একটা দিক দিয়ে এক্সেপশনাল, সেই এক্সেপশনটা আমরা ফুটিয়ে তুলবো। কিন্তু অনেক চেষ্টা করেও যদি আমরা কোনো এক্সেপশন না পাই, আমরা কোম্পানিকে জিজ্ঞেস করব, আমরা নিজেরা বুঝবো, যদি কোনো এক্সেপশন না পাই তখন কি করব, তখন হচ্ছে একটা আর্টিফিশিয়াল একটা কি গুরুত্ব আনতে হবে, আর্টিফিশিয়াল মানে ইম্পর্টেন্স। একটা প্রোডাক্টের গুরুত্ববহ যদি প্রোডাক্ট হয়, সে গুরুত্বটা লেখা যায় যে আমাদের প্রোডাক্ট এরকম, বাট সেই প্রোডাক্টের যদি কি থাকে, নতুনত্ব কোনো জিনিস না থাকে, তাহলে একটা আর্টিফিশিয়াল একটা ইমোশন আনা যায়। সেটা হলো কি 50% ছাড়, মনে করেন আগের দাম ছিল 50 টাকা, এখন নতুন দাম লিখলাম 100 টাকা, তারপর লাগলো কি 50% ছাড়। দাম বাড়াইছে কিনা সেটা তো মানুষ দেখতেছে না, বাট ছাড় হচ্ছে, সেটা তো সঠিক, ঠিক আছে। মানে আগে ছাড় না দিয়েও 50 টাকা, আর এখন ছাড় দিলেও 50 টাকা, ঠিক আছে, বাট কৌশলটা কি, মানে 50% ছাড়, কোম্পানি কিন্তু দাম কম নিচ্ছে না, ঠিক আছে। তাহলে এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তারপরে আপনি এই প্রোডাক্টটা কিনবেন, এইটা কিনলে এটার সাথে আরেকটা ফ্রি, ঠিক আছে। এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল একটা প্রোডাক্টের গুরুত্ব বাড়ানো, অথবা অন্যদের চেয়ে একটু আলাদা করা। অথবা আপনি এটা কিনবেন, এটা কিনলে স্ক্র্যাচ কার্ড পাবেন, আর স্ক্র্যাচ কার্ড ঘষলেই কি সব পেয়ে যাবেন, বাড়ি গাড়ি ফ্ল্যাট সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হলো আর্টিফিশিয়ালি সে প্রোডাক্টের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করা। আপনারা সাইকোলজিগুলা বিষয়টা কি মানে বোঝা যাচ্ছে? আমরা যখন একটা প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবো, তাহলে আমরা প্রথমেই দেখবো সেই প্রোডাক্টের গুণ আছে কিনা, যদি গুণ থাকে আমরা সেই গুণগুলোকে সামনে নিয়ে আসবো। বাট যদি দেখি যে আসলে কোনো গুণ নাই অথবা নতুনত্ব নেই, মানে প্রোডাক্টের গতানুগতিক বাজারে যেরকম প্রোডাক্ট আছে, আমার এই প্রোডাক্টেরও কি সেরকমই, নতুনত্ব কোনো কিছু নাই, তাহলে আমরা আর্টিফিশিয়ালি কী করবো, সেখানে একটা নতুনত্ব আনবো, ঠিক আছে। এটা কোম্পানি আমাদেরকে বলবে যে আপনি 50% ডিসকাউন্ট, অথবা কি জার্মান প্রযুক্তি, অথবা কি ওই স্ক্র্যাচ কার্ড, বাড়ি গাড়ি, এগুলো কোম্পানি কী করে, কোম্পানির মার্কেটিং টিম এগুলো মানে স্ট্র্যাটেজিগুলো ইয়া করে। আচ্ছা, এটুকু বুঝে গেল? তাহলে আমরা যখন একটা হেডিং লিখবো, আমাদের হেডিংয়ে কী কী থাকবে? 1 নম্বর হচ্ছে মূল শব্দ, 2 নম্বর হচ্ছে প্রোডাক্টের গুণ, 3 নম্বর হচ্ছে কি ইমোশন, আর 4 নম্বর হলো আর্টিফিশিয়াল ইম্পর্টেন্স। আর্টিফিশিয়াল ইম্পর্টেন্সটা কি? ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রি, তাই না? স্ক্র্যাচ কার্ড, ডিসকাউন্ট, রিচার্জ করলে বাড়ি গাড়ি, লটারি, ঠিক আছে। এগুলো হলো কি আর্টিফিশিয়াল মানে কি ইম্পর্টেন্স। তার মানে আমরা যে প্রোডাক্টটা সেল করতেছি সেটা গুরুত্ববহ হতেই হবে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, ঠিক আছে, এবং সেটা অবশ্যই এক্সেপশনাল প্রোডাক্ট হতেই হবে। এক্সেপশনাল না হলে মানুষ কিনবে না। এখন এক্সেপশনালের কী আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং সেটা কেন এক্সেপশনাল সেটা মানুষকে বুঝে দিতে হবে,
ঠিক আছে? এবং আমরা যদি কোনোটাই যদি না পারি, যদি কোনো এক্সেপশনাল যদি না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে আর্টিফিশিয়ালি সেই ইম্পর্টেন্সটা আমাদেরকে গুরুত্বকে আনতে হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে খুব সহজ করে যদি বলি, আমরা যে প্রোডাক্টটা বিক্রি করতেছি সেটা কোনো না কোনো কারণে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আমরা যে প্রোডাক্টটা সেল করতেছি এরকম প্রোডাক্ট অনেক আছে, কিন্তু আমাদের প্রোডাক্টটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রোডাক্টটা ইয়া করলে কি হবে, 50% ছাড় আছে অথবা স্ক্র্যাচ কার্ড আছে, তাই না? তাহলে আমাদের হেডিং এর 4টা অংশ, আমি 4টা অংশগুলো লিখি। চারটা অংশ কি কি? 1 নম্বর হচ্ছে মূল শব্দ, 2 নম্বর হচ্ছে গুণ, তাই না? 2টা বা 3টা গুণ। রাশেদ, কলম কাজ করতেছে না। বারবার এরকম প্রবলেম হয় কেন? দাঁড়াও, তাহলে একটা হচ্ছে মূল শব্দ, 2 নম্বর হচ্ছে গুণ, এক বা একাধিক গুণ, তাই না? 3 নম্বর হচ্ছে ইমোশন, আর 4 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ইম্পর্টেন্স। তাহলে আমরা একটা হেডিং লিখলাম এবং হেডিংয়ের যে উপাদানগুলো আমরা সেগুলো লিখলাম, ঠিক আছে? তাহলে এটা আমাদের কাজে লাগবে কোথায়? আমরা যদি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখি সেটাতেও কাজে লাগবে, আমরা যদি আর্টিকেল লিখি সেটাতেও কাজে লাগবে। যে কোনো একটা লেখা, যে কোনো একটা রাইটিংস, যে কোনো একটা ডেসক্রিপশন, যে কোনো ক্রিয়েটিভ রাইটিংস যখন আমরা লিখবো তখন সেটার হেডিং কী হবে, সেটা লেখার সময় এটা আমাদের কাজে লাগবে। তাহলে যে কোনো হেডিং তৈরি করার সময় আমরা লিখবো প্রথমত মূল শব্দ, তারপর গুণ, তারপর ইমোশন, তারপর হচ্ছে যদি এগুলোর যদি গুণ অথবা না থাকে অথবা ইমোশন যদি গতানুগতিক কোনো কিছু না থাকে তাহলে আমরা সেটাতে আর্টিফিশিয়ালি ইম্পর্টেন্স আমরা বাড়াবো, ঠিক আছে? তো এখন আপনারা বিভিন্ন প্রোডাক্টের যখন বিজ্ঞাপন দেখবেন তখন বিজ্ঞাপনের মতো কোন শব্দটা কি এরকম সেটা স্পষ্টভাবে আইডেন্টিফাই করতে পারবেন, ঠিক আছে? যদি বলা হয় যে অমুক জিনিসটা কিনেন, অমুক জিনিসটা কিনলে এখান থেকে 1 টাকা যাবে অমুক ফান্ডে, অ্যাসিড দগ্ধদের ফান্ডে অথবা অমুক ফান্ডে, ঠিক আছে? তাহলে এটা কি? মানে ওই রবি একবার একটা ইয়া করছিল, আপনি যদি রিচার্জ করেন, রিচার্জ করলে এখান থেকে 1 টাকা অমুক জায়গায় যাবে, ওই ছোট ছেলেদের ঈদের কাপড় কিনে দেবে। তাহলে এটা কি? এটা কি? হ্যাঁ, মানে আর্টিফিশিয়াল ইম্পর্টেন্স বাড়ানো। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা যদি একটা প্রোডাক্টকে উপস্থাপন করি তাহলে সেই প্রোডাক্টের সাধারণ প্রোডাক্ট হবে না, সেটা হবে কি? উপস্থাপনাটা হবে অসাধারণ। মানে আমরা যেটা বুঝাবো, আমরা আমাদের রাইটিংসে যেটা লিখবে যে এই জিনিসটা আপনার পড়া উচিত কারণ জিনিসটা অসাধারণ, এটা হচ্ছে মেসেজ। এই মেসেজটা কোথায় থাকবে? আমাদের হেডিংয়ে। মানে আপনার এটা পড়া দরকার, কেন পড়বেন? কারণ আমাদের জিনিসটা কি, আমরা যেটা বলতে যাচ্ছি সেটা সাধারণ না, সেটা অসাধারণ। তো মানুষ সবসময় অসাধারণ জিনিসই পড়ে, সাধারণ জিনিস পড়ে না, ঠিক আছে? যেমন আপনি মানে খবর পড়তেছেন কি মোশাররফ করিমের মানে অভিনয় করতেছে, মোশাররফ করিম খুব বড় একজন অ্যাক্টর, এগুলো আপনাকে খুব মানে অ্যাট্রাক্ট করবে না। বাট
গণধোলাই খেলো মোশাররফ করিম, ওই খবরটা আমাদেরকে আকৃষ্ট করবে। কেন? কারণ খবরটা অস্বাভাবিক, মানে স্বাভাবিক যেটা সেটা খবর না, ঠিক আছে? যদি বলা হয় গণধোলাই খেলো গণধোলাইতে মোশাররফ করিম, ঠিক আছে? তো আমরা যখন পড়তে গিয়ে দেখবো কি যে গণধোলাই নামে একটা ছবিতে অভিনয় করতেছে মোশাররফ করিম, অনেক পরে গিয়ে সেটা জানবো, ঠিক আছে? কিন্তু ওই হেডিংটাই আমাদেরকে ইমপ্রেস করার কারণে আমরা পড়ি। হয়তো তার চেয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো নিউজ আছে, বাট সেগুলো আমরা পড়ি না। বাট ওইটা আমরা কেন পড়তেছি? ওইটা আমাদেরকে ইমপ্রেস করতেছে। তাহলে আমরা যে কোনো একটা রাইটিংস যদি লিখি, সেটার জন্য আমরা কীভাবে হেডিং তৈরি করব, আমরা মোটামুটি সেটা আইডিয়া পেলাম। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, হেডিং তৈরি করা নিয়ে? আচ্ছা, এরপর হচ্ছে ছবি, ইমেজ। একটা প্রোডাক্টের যখন আমরা ইমেজ দেব, তখন সেই ইমেজটা হবে কয়েকটা, মানে আমাদেরকে প্রোডাক্টটাকে পুরোপুরি তুলে ধরতে হবে। তুলে ধরবে কীভাবে? আমরা যে বিষয়গুলো হেডিংয়ে বলবো, মানে আমাদের একটা প্রোডাক্ট ডেসক্রিপশনের লিড দেবে হেডিংটা। হেডিংয়ে আমরা যা বলবো সেই জিনিসগুলোকে আমরা পুরো ডেসক্রিপশনের মধ্যে দেখাবো। তো হেডিংয়ে যদি আমি বলি সুন্দর ডিজাইন, তাহলে আমি কয়েকটা ছবি দেবো যেগুলোকে রিফ্লেক্ট করবে জিনিসটার সুন্দর ডিজাইন, ঠিক আছে? যেমন আমি এটার একটা মানে ফ্রন্টের একটা ছবি দিলাম, এটার একটা সুন্দর ডিজাইন। আবার শার্টটাকে সোজা রেখে পিছনের মানে শার্টের নিচে পিছনে একটা কি ডিজাইন আছে সেই ডিজাইনটা দেখালাম। তারপর বোতামগুলো দেখালাম, বোতামের ডিজাইন সুন্দর। এভাবে যেভাবে সম্ভব, যেহেতু আমি হেডিংয়ে বলছি সুন্দর ডিজাইন, তাহলে সুন্দর ডিজাইনকে বোঝানোর জন্য আমাদেরকে এক বা একাধিক ছবি দিতে হবে, যেগুলোতে যেসব ছবিতে রিপ্রেজেন্ট করবে এই ডিজাইনটা সুন্দর। 2 নম্বরে আমরা বলছি টেকসই, ঠিক আছে? টেকসই, তা টেকসইটা ছবি দিয়ে অনেকগুলো বিষয় আছে ছবি দিয়ে বোঝানো যায় না। যেমন কম দাম, এটা কি ছবি দিয়ে বোঝানো যাবে? সুন্দর ডিজাইন সেটা ছবি দিয়ে বোঝানো যাবে, কিন্তু কম দাম সেটা ছবি দিয়ে বোঝানো যাবে না। টেকসই এটাও ছবি দিয়ে বোঝানো যাচ্ছে না। উন্নত মানের, সুলভ মূল্যে, সুতির শার্ট, তাহলে এখানে আমরা ছবি দিয়ে বোঝাতে পারতেছি একটাই, সুন্দর ডিজাইন, ঠিক আছে? তাহলে আমাদের একটা প্রোডাক্ট ডেসক্রিপশনের হেডিংয়ে আমরা যা লিখবো, ওই হেডিংয়ের মধ্যে যে পয়েন্টগুলা সুন্দর, যে পয়েন্টগুলা ছবি দিয়ে বোঝানো যাবে, সবগুলো পয়েন্টেই ছবি দিয়ে বোঝাতে হবে। যেগুলো ছবি দিয়ে বোঝানো যাবে না, ছবি দিয়ে বোঝানো যায় না, সেগুলো দেওয়ার দরকার নেই। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা ছবি দিয়ে কী বুঝাতে পারি একটা পোশাকের ক্ষেত্রে? সুন্দর ডিজাইন সেটা আমরা বুঝাতে পারি। খুব উন্নত মানের ফেব্রিক্স আমরা সেটা বুঝাতে পারি। উন্নত মানের ফেব্রিক্স সেটা কীভাবে বোঝাবো? মানে ছবির কাপড়ের খুব কাছে এনে ছবি তুলবো, অথবা কাপড়কে লাইটের অপোজিটে রেখে ছবি তুলবো যে সুতার বুননটা খুব ভালো, ঠিক আছে? ফেব্রিক্সটা খুব ভালো, উন্নত মানের ফেব্রিক্স। অথবা ফেব্রিক্সের মধ্যে অনেক সময় এই কিছু প্লেন ফেব্রিক্স, আবার কিছু কী থাকে ভিতরে অনেকগুলো কাজ করা থাকে, এমব্রয়ডারি কাজ করা থাকে, অথবা ফেব্রিক্সের বিভিন্নভাবে টুইস্টেড করা থাকে। আমরা খুব ক্লোজ মানে ছবি নিয়ে আমরা সেগুলোকে বুঝাতে পারি। আমি কি বুঝাতে পারছি? তারপরে আর কি বোঝানো যায়? মনে করেন ল্যাপটপ, খুব পাতলা ল্যাপটপ, ম্যাকবুক এয়ার খুব পাতলা। এখন খুব পাতলা এটা বোঝানোর জন্য কী করা যায়? ল্যাপটপের ছবি দেওয়া যায়। এখন ছবি দিলে জিনিসটা মানে বোঝা যাবে না, তাহলে যে কোনো একটা কিছুর সাথে মানে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, কম্প্যারিজনটা কি? একটা ম্যাচের বক্স, পাশে একটা মানে ল্যাপটপ রাখা হলো, পাশে একটা ম্যাচের বক্স রাখা হলো। ওই ম্যাচের বক্সের আইডিয়া মানুষের আছে, ম্যাচের বক্সটা কত বড়, ওই ম্যাচের বক্সের সাথে কি মানুষ তখন কম্পেয়ার করবে, তখন বিষয়টা বোঝা যাবে এটা ম্যাচের বক্স থেকে কত গুণ বেশি পাতলা, ঠিক আছে? আমরা যদি শুধু ওটা দিই, একটা প্রোডাক্ট দিই, তাহলে সেটা কিন্তু সাইজটা বোঝা যাবে না। সাইজটা বোঝানোর জন্য সবসময় পাশে একটা কিছু থাকতে হবে। তাহলে এইভাবে মানে আমরা যদি আমাদের হেডিংটা যদি হয় খুব পাতলা ল্যাপটপ, ঠিক আছে,
খুব পাতলা ল্যাপটপ, কিন্তু যদি খুব পাতলা ল্যাপটপের একটা ছবি দিই তাহলে মানুষ ল্যাপটপের ছবি দেখে বুঝবে না, যদি মানুষ কম্পেয়ার করতে না পারে। তাহলে কম্প্যারিজন করার জন্য আমাদের পরিচিত যে কোনো একটা জিনিসের কি আমরা দিতে পারি। হ্যাঁ, হতে পারে মানুষ একটা এভাবে ধরে আছে, তার আঙ্গুল দেখা যাচ্ছে, তাহলে তার আঙ্গুলটা কত বড় আর ল্যাপটপের স্ক্রিনটা কত বড়, আমরা অনেকগুলো পরিচিত জিনিস দিয়ে আমরা কি সেটাকে কম্পেয়ার করতে পারি। তাহলে ইমেজ থাকবে, আমরা যখন প্রোডাক্ট ডেসক্রিপশনে ইমেজ দেবো সেই ইমেজ থাকবে কয়েকটা, একাধিক, এবং একাধিক ইমেজগুলো কি করে ফোকাসিং পয়েন্ট সিলেক্ট করে, ফোকাসিং পয়েন্ট আমাদের থাকবে 3 বা 4টা ইমেজ, আমরা 5টা ইমেজ দিতে পারি, যে কোনো 3, 4 বা 5 যে করে প্রয়োজন আমরা ইমেজ দিতে পারি, এবং প্রত্যেকটা ইমেজ থাকবে কি ফোকাসিং পয়েন্ট সিলেক্ট করে, ফোকাসিং পয়েন্ট। ফোকাসিং পয়েন্টটা কি? ফোকাসিং পয়েন্ট হচ্ছে কাস্টমার যখন একটা প্রোডাক্ট কিনে তখন সে যেই বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করে সেগুলো হলো ফোকাসিং পয়েন্ট। যখন কাস্টমার একটা শার্ট কিনবে, প্রথমত সে শার্টটাকে হাতে নিয়ে দেখবে তার ডিজাইনটা, তাই না? 2 নম্বরে দেখবে তার ফেব্রিক্সটা ভালো কিনা, তাই না? 3 নম্বরে দেখবে এটার যে রংটা কি, এটা কি মানে পার্মানেন্ট নাকি কি অস্থায়ী, এটা কি ব্লক দেওয়া নাকি একদম সুতার মধ্যে রংটা দেখবে না? 4 নম্বরে দেখবে কি, হ্যাঁ, কলারের ডিজাইন, বোতামের কোয়ালিটি, তাই না? পিছনে মানে যা কিছু দেখা সম্ভব। হ্যাঁ, এটাকে ফ্রন্ট থেকে দেখবে, এটাকে ব্যাক থেকে দেখবে। আচ্ছা, ফ্যানটা মানে আরেকটু কমাইলে ভালো হয়, ফ্যানটা আরেকটু কমাই দেন। সাইদুল, এদিকে আসো। কিছু আস্তা নিয়ে আসো, একটু পরে বলতেছি। আচ্ছা, ফোকাসিং পয়েন্ট। তাহলে একটা প্রোডাক্টকে যখন আমরা দেখি, কাস্টমার যখন একটা প্রোডাক্ট দেখবে তখন যে ওই প্রোডাক্টকে দেখার সময় সে যা যা দেখতে চাইবে সেগুলো আমাদেরকে ফোকাস করে দিতে হবে। আপনি একটা ল্যাপটপ কিনবেন, পুরাতন একটা ল্যাপটপ কিনবেন, তাহলে পুরাতন ল্যাপটপটা কেনার সময় আপনি দেখবেন কি কিবোর্ডের সবগুলো কি ঠিক আছে কিনা, তাই না? তাহলে কিবোর্ডের একটা ছবি দেওয়া যাবে, ডান পাশে বাম পাশে পোর্ট কয়টা আছে, ইউএসবি পোর্ট কয়টা আছে, তাহলে ডান পাশের একটা ছবি, বাম পাশের একটা ছবি, পিছনের একটা ছবি, তাই না? টোটাল পোর্ট কয়টা আছে, কি পোর্ট আছে, ঠিক আছে? তারপর হলো এখানে অপারেটিং সিস্টেম কত, অথবা এখানে হার্ড ডিস্ক কত, হার্ড ডিস্ক স্পেস কত, র্যাম কত, তাই না? আমরা মাই কম্পিউটারে গিয়ে রাইট বাটনে ক্লিক করে আমরা পাই না, তাহলে হার্ড ডিস্ক এত, র্যাম অত, সেটাকে দেখা যাচ্ছে সেখানে একটা ছবি, ঠিক আছে? তারপর হ্যাঁ, কোনো স্ক্র্যাচ পড়ছে কিনা, ল্যাপটপটা ইউজ করতে গিয়ে উপরে মানে ফ্রন্টে কোনো স্ক্র্যাচ পড়ছে কিনা, একদম ব্যাকে নিচে কোনো স্ক্র্যাচ পড়ছে কিনা, তাহলে ফ্রন্ট থেকে একটা ক্লোজ ছবি, ব্যাক থেকে একটা ক্লোজ ছবি। তাহলে আমি এভাবে 5-6টা ছবি যখন দেবো, তখন মানুষ যখন আমার এই প্রোডাক্টটা দেখবে তখন সে পরিপূর্ণভাবে স্যাটিসফাইড হতে পারবে যে সে যা যা দেখতে চাইছিল সব কিছু আছে, যার ফলে তার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা শার্টের ক্ষেত্রে আরও যেটা দিতে পারি, বলেন আর কি দেওয়া যায়? আমরা ছবি দেবো 4-5টা, আমরা ইমেজ দেবো, এরপর আমরা আরও যেটা দিতে পারি সেটা হলো, হ্যাঁ, এই যে জিনিসগুলো আমরা ছবি দিয়ে বোঝালাম, ছবির পরিবর্তে ছবির পাশাপাশি আমরা অ্যানিমেশন দিতে পারি, আমরা ভিডিও দিতে পারি, তাই না? মনে করেন এইটা এই রংটা খুব ভালো, সহজে রং উঠে না, আমরা এই জিনিসটা কি, এই জিনিসটা ছবি দিয়ে দেখানো যাবে না, কিন্তু ভিডিও দিয়ে দেখানো যাবে না? এটাকে একদম খুব ভালো করে ওয়াশ করা হচ্ছে, কিন্তু ওয়াশ করার আগে যা, ওয়াশ করার পরেও তা, তাই না? এটাকে ভিডিও দিয়ে দেখানো যায়। তাহলে কাস্টমার যখন আমার এই প্রোডাক্টটা নিবে, সে যেন খুব ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারে, আমাদের প্রোডাক্টের প্রতি তার পজিটিভ মানে ডিসিশন আসতে পারে, সেই জন্য আমরা আমাদের প্রোডাক্টকে উপস্থাপন করব ছবি দিয়ে, অ্যানিমেশন দিয়ে এবং কি ভিডিও দিয়ে, ঠিক আছে? আমরা যে ভিডিওটা বলতেছি, একটা জিনিস খুব করতেছে, মানে কাপড়ের রং উঠতেছে না, সেটা অ্যানিমেশন দিয়ে দেখানো যায়, সেটা ভিডিও দিয়েও দেখানো যায়। তাহলে আমরা পাবলিকের এই ভিউয়ারের কনফিডেন্স গ্রো করার জন্য যে কটা ছবি প্রয়োজন আমরা সেই কটা ছবি দেবো, যত অ্যাঙ্গেলে ছবি তোলার প্রয়োজন হয় তত অ্যাঙ্গেলে ছবি তুলবো। আমরা একটা গাড়ি সেল করব, ঠিক আছে? তাহলে একটা মানুষ যখন গাড়িটা কিনার ডিসিশন মেক করবে তখন আমরা কি দেবো, গাড়িটা 4-5টা ছবি দেবো।
একটা হচ্ছে দূর থেকে একটা ছবি, গাড়ির মানে মডেলটা বোঝার জন্য, ডিজাইনটা বোঝার জন্য। এরপর হচ্ছে বনেট তুলে ইঞ্জিনের ছবি, তারপর হচ্ছে ড্রাইভিং সিটের ছবি, স্টিয়ারিং হুইল, ড্রাইভিং সিটের ছবি, তারপর হচ্ছে পিছনের ছবি, তারপর হচ্ছে ভিতরের ইন্টেরিয়র। ঠিক আছে? তাহলে একটা গাড়িকে যদি আমরা জাস্ট বাইরের একটা ছবি দিই, এটা পারফেক্ট না, এটা দিয়ে খুব তেমন কিছুই বোঝা যাবে না। তাহলে আমরা এমনভাবে ছবিটা দিতে হবে যেন মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। তো সেই জন্য একটা প্রোডাক্টে 4-5টা ছবি। আমি কি বুঝতে পারছি? আমরা যখন প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবো তখন অবশ্যই প্রোডাক্টের অনেকগুলো ছবি দিতে হবে। বাট যখন আমরা আর্টিকেল লাগবো, আমি লিখলাম আমলকির পুষ্টিগুণ, সেখানে একটা ছবি দিলে যথেষ্ট। ঠিক আছে? সেখানে আমলকির অনেকগুলো ছবি, বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি লাগবে না। ঠিক আছে? তাহলে প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য আমরা ভালো একটা টাইটেল দেবো এবং ছবি দেবো 4-5টা ইমেজ দেবো, এবং প্রত্যেকটা ইমেজ থাকবে ফোকাসিং পয়েন্টগুলোকে সিলেক্ট করে। এবং আমার এই ছবিগুলো প্রতিনিধিত্ব করবে কার? আমাদের টাইটেলে যা যা বলা হয়েছে সেই টাইটেলের বিষয়গুলোকে ছবি দিয়ে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে মানুষ যখন আমাদের এটা দেখবে, দেখার পর মানে যখন সে হেডিংটা পড়বে, হেডিংটা পড়ার পর তার মনে একটু কি কোশ্চেন তৈরি হবে, আসলে কি সত্যি? তখন সে ছবির দিকে তাকাবে, ছবির দিকে তাকায় তার মনে হবে কি, হ্যাঁ মনে হয় যে সত্যি। ঠিক আছে? তখন সে ডেসক্রিপশন পড়বে, পরে সে আরও ভালোভাবে এই বিষয়ের মানে জানতে চাইবে। ঠিক আছে? মানে কাস্টমার যখন আমাদের এটা দেখবে, তখন সে প্রথমে হেডিং দেখবে, তারপর ছবি দেখবে, তারপর সে ডেসক্রিপশনে পড়বে। এটুকু দেখার পর সে যখন স্থির হবে, তখন আমরা তাকে ডেসক্রিপশনটা পড়াইতে পারবো। তাহলে আমরা দিলাম হেডিং, হেডিংয়ের পরে ইমেজের পরে হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনে লাগবো পয়েন্ট আকারে, পয়েন্ট 1 নম্বর, 2 নম্বর, 3, 4 এভাবে পয়েন্ট আকারে লাগবো। এবং পয়েন্ট আকারে যখন লাগবো, তখন আমাদের এই ডেসক্রিপশনটা প্রতিনিধিত্ব করবে কার? হেডিংয়ের। মানে হেডিং অনুযায়ী ছবি হবে, হেডিং অনুযায়ী ডেসক্রিপশন হবে। তাহলে আমি হেডিংয়ে প্রথমে বলছি কি, এটা সুন্দর ডিজাইন। ঠিক আছে? তাহলে সুন্দর ডিজাইন নিয়ে আমি একটা লাইন লিখবো, সুন্দর ডিজাইন। এটা কেন সুন্দর ডিজাইন? এই ডিজাইনের নাম কি? এই ডিজাইনটা কোত্থেকে ইম্পোর্ট হয়েছে, কোত্থেকে এটা মানে ক্রিয়েট হয়েছে? সুন্দর ডিজাইন নিয়ে আমি কি এখানে কিছু কথা লিখবো। 2 নম্বর হলো টেকসই। ঠিক আছে? টেকসই নিয়ে আমি এখানে কিছু কথা লিখবো। এটা কেন টেকসই, কিরকম সুতা দিয়ে তৈরি, ঠিক আছে, টেকসই হওয়ার কারণ কি, এটা নিয়ে আমি কিছু কয়েক লাইন লিখবো। 3 নম্বর হলো উন্নত মানের। এটা হলো খুব হাই কোয়ালিটি ফেব্রিক্স দিয়ে তৈরি। সেই ফেব্রিক্সের নাম কি, সেই ফেব্রিক্সটা কোত্থেকে আসছে, কেন সেটা স্পেশাল, কেন সেটা মূল্য। ঠিক আছে? এটা নিয়ে আমি এখানে অনেক কিছু লিখবো। 4 নম্বর হলো সুলভ মূল্য। তাই না? সুলভ মূল্য। এটা কেন সুলভ মূল্য? ঠিক আছে? কারণ কোম্পানি অনেক বেশি পরিমাণে প্রডিউস করে, সে কারণে কোম্পানি কম দামে দিতে পারে। এরকম যুক্তিসঙ্গত কিছু বিষয় থাকবে। ঠিক আছে? সুলভ মূল্য কেন? তারপর থাকবে স্টক লিমিটেড কেন? ঠিক আছে? এটা নিয়ে আমরা একটু থাকবে, কিছু কথা থাকবে। তাহলে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনের আমরা যদি এভাবে লিখি, সুন্দর ডিজাইন লেখে কোলন, এটা হচ্ছে মানে ডেসক্রিপশনের মধ্যে অনেকগুলো হেডিং থাকবে, এবং প্রত্যেকটা হেডিং প্রতিনিধিত্ব করবে কার? আমাদের মূল হেডিংয়ের। ঠিক আছে? সুন্দর ডিজাইন, কেন সুন্দর ডিজাইন সেটা এটা। টেকসই, কেন টেকসই, বিস্তারিত বিবরণ। উন্নত মানের, কেন উন্নত মানের, সুলভ মূল্য, কেন সুলভ মূল্য। এটুকু ক্লিয়ার? আচ্ছা,
তাহলে এখন আমরা যদি ডেসক্রিপশনটা এভাবে লিখি তাহলে কি হবে, মানুষ খুব সহজে আমাদের মূল কথাটা বুঝে ফেলতে পারবে। আমরা যদি ডেসক্রিপশনটা যদি রচনার মতো করে লিখি, এক লাইন তার নিচে আবার লাইন তার নিচে আরেক লাইন এভাবে যদি করে লিখি, রচনার মতো করে লিখি, তাহলে মানুষ পড়তে বোরিং ফিল করবে, মানুষ পড়তে এটা আগ্রহী হবে না, ঠিক আছে। কিন্তু যদি আমরা পয়েন্ট আকারে লিখি তাহলে খুব সহজে জিনিসটা পড়ে ফেলা যায়, মাত্র 5 সেকেন্ডের মধ্যে এই লেখাটা পড়ে ফেলা যায়। 5 সেকেন্ড কীভাবে, মানুষ জাস্ট হেডিংটা পড়বে, বড়জোর তার 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড লাগবে, ছবিটা দেখবে বড়জোর কত 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, আর ডেসক্রিপশনের মধ্যে জাস্ট কয়টা ওয়ার্ড সে পড়বে, সুন্দর ডিজাইন, টেকসই, উন্নত মান, সুলভ মূল্য, জাস্ট কয়েকটা শব্দ পড়বে, এটা লাগবে তার বড়জোর 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, তাই না। জাস্ট একটা জিনিস দেখবে, দেখার সাথে সাথে সে মূল ভাবটা বুঝে ফেলবে, তাহলে আমাদের কি মেসেজটা আমরা খুব দ্রুত তার কাছে ট্রান্সফার করতে পারবো। এটুকু মেসেজ ট্রান্সফার করার পর সে যদি স্যাটিসফাই হয়, তখন সে আরও ভালোভাবে এই ডেসক্রিপশনের ইয়াগুলো পড়বে, মানে এই হেডিংয়ের ডেসক্রিপশনগুলো পড়বে। মানে প্রথম দেখাতে সে ডেসক্রিপশনগুলো পড়বে না, জাস্ট ডেসক্রিপশনের হেডিংগুলো পড়বে। হেডিংগুলো পড়লেই কি সে মোটামুটি বুঝতে পারবে। সুতির কাপড় 5 নম্বর, 100% কটন, 100% সুতি। তাহলে 100% সুতি, এটার যে সেন্স, আমরা যদি লিখি এই কাপড়খানা 100% সুতি দ্বারা তৈরি করা হয়েছে, সেম সেন্স না? এই কাপড়খানা 100% সুতা দ্বারা, এই কাপড়খানা 100% খাঁটি সুতা দ্বারা তৈরি করা হয়েছে, একটা বিশাল লাইন, তাই না? এই বিশাল লাইনটিকে আমরা অত লম্বা না বলে আমরা খুব সংক্ষেপে বলতে পারি 100% কটন অথবা 100% সুতি, ঠিক আছে, অথবা খাঁটি সুতি। আমরা খুব সংক্ষেপে পুরো লাইনটাকে আমরা এক্সপ্রেস করতে পারি। তো যখন আমরা ওয়েবে লিখবো তখন কখনোই অত লম্বাভাবে লাইন লেখা যাবে না, যেটাকে সংক্ষিপ্তভাবে বোঝানো সম্ভব সেটাকে সংক্ষিপ্তভাবেই লিখতে হবে। বড় করে লিখলে ওয়েবে মানুষ পড়বে না। তার কারণ হলো, যখন আমরা পেপার পড়ি তখন আমরা খুব ধীর স্থিরভাবে পত্রিকা পড়ি, তাই না? যখন বই পড়ি তখন খুব শান্তভাবে ধীর স্থিরভাবে আমরা কি পত্রিকা পড়ি, বই পড়ি, কিন্তু আমরা খুব ধীর স্থিরভাবে নেট ইউজ করি না। যখন আমরা নেট ইউজ করি তখন আমাদের মধ্যে একটা মানে তাড়াহুড়া থাকে, খুব দ্রুত আমরা সব কিছু পড়ে ফেলতে চাই। আর একটা পেপারে যত ভালোভাবে পড়া যায়, মোবাইল স্ক্রিন থেকে অত ভালোভাবে জিনিসটা পড়া যায় না। সেই জন্য মোবাইল স্ক্রিন থেকে অথবা ল্যাপটপ থেকে মানুষ চায় কি কত দ্রুত পড়ে ফেলা যায়, কত দ্রুত পড়ে এটার মর্ম উদ্ধার করে ফেলা যায়, ঠিক আছে। অত দ্রুত অত সময় নিয়ে মানুষ পড়ে না। তো আমাদের লক্ষ্য থাকবে আমরা যে ডেসক্রিপশনগুলো লিখবো, আমরা অনেক কিছু লিখবো, অনেক বিস্তারিত বিবরণ লিখবো, অনেক ভালোভাবে লিখবো, কিন্তু সেটা মাত্র 5 মিনিটের মধ্যেই আমরা সেটাকে মানে উপস্থাপন করব। সরি, 5 সেকেন্ড, ঠিক আছে। এই যে আমরা ডেসক্রিপশন লিখতেছি, ছবি দিচ্ছি, আমরা অ্যানিমেশন দেবো, আমরা এই প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবো, সব কিছু লিখবো, কিন্তু একটা মানুষকে বুঝিয়ে ফেলতে হবে কয় সেকেন্ডের মধ্যে? 5 সেকেন্ডের মধ্যে। মানুষ জাস্ট এটার দিকে তাকাইয়া জাস্ট 5 সেকেন্ড দেখবে, 5 সেকেন্ড দেখলে কি সে সব কিছু বুঝে ফেলবে যে এটাতে কী বলতে চাইছে, ঠিক আছে। এই 5 সেকেন্ডের মধ্যে যদি আমরা তার মধ্যে অ্যাট্রাকশনটা তৈরি করতে পারি, আমাদের এই প্রোডাক্টটা একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট, এটা এক্সেপশনাল প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা নাই, এবং এই প্রোডাক্টটা তার জন্য দরকারি, ঠিক আছে, তার জন্য দরকারি, এবং এই প্রোডাক্টটা না হলে তার লাইফটা অর্থহীন, ঠিক আছে। এটা যদি আমরা তাকে বুঝাতে পারি তাহলে কী হবে? তখন সে প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে না, ঠিক আছে। মানে এই প্রোডাক্টটা না হলে আপনার লাইফ অর্থহীন, এই জিনিসটা বোঝানোটা খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা শার্ট বিক্রি হবে, হ্যাঁ, এখন এই শার্ট কি মনে করেন একটা ছেলের তার 20টা শার্ট আছে, অনেকগুলো শার্ট আছে, হ্যাঁ, এখন যার শার্ট আছে তার কাছে কীভাবে বিক্রি হবে? তাকে যে কোনোভাবে বুঝাতে হবে যে এটা এমন একটা জিনিস, যে জিনিসটা না কিনলে কি তুমি আপ টু ডেট না, তুমি স্মার্ট না, হ্যাঁ, এই জিনিসটা কিনলে স্মার্ট। আমি কি বুঝতে পারছি? মানুষের মধ্যে কৃত্রিম শূন্যতা তৈরি করা। যাই হোক, এগুলো বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর স্ট্র্যাটেজি। তাহলে মূল স্ট্র্যাটেজিটা বুঝে গেল। জিনিসগুলো লিখতে হবে খুব, আমরা অনেক কিছু লিখবো কিন্তু বুঝাই ফেলবো মাত্র 5 সেকেন্ডের মধ্যে। আপনি একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার পর আপনি নিজে পড়ে দেখবেন যে 5 সেকেন্ডের মধ্যে সেটা বোঝা যাচ্ছে কিনা। যদি বোঝা যায় তো ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই ডেসক্রিপশনগুলো পয়েন্ট আকারে লিখবো এবং এখানে বিস্তারিত বিবরণ লিখবো। তাহলে মানুষ যখন প্রথম দেখবে, প্রথম দেখার সময় সেই বিবরণগুলো পড়বে না, এই যে পরবর্তীতে যে এগুলো থাকবে সেগুলো পড়বে না। 5 সেকেন্ডের মধ্যে এগুলো বাদ দিয়ে সে হেডিং দেখবে, ইমেজ দেখবে এবং ডেসক্রিপশনের হেডিংগুলো দেখবে, সে 5 সেকেন্ডের মধ্যে বোঝা যাবে।
5 সেকেন্ডের মধ্যে যদি সে ইমপ্রেস হয় তখন সে এই ডেসক্রিপশনের হেডিংয়ের পাশে লাইন বাই লাইন সে পড়বে, ওরা আরও ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবে। যখন পড়বে সে তখন আরও বেশি ইমপ্রেস হবে, তাই না? তখন সে একটা ডিসিশন মেক করবে, ঠিক আছে? কেনার জন্য একটা ডিসিশন সে মেক করবে। কেনার জন্য যখন সে ডিসিশন মেক করবে তখন আমরা অ্যাট লাস্ট নিচে কি দেব? কন্ট্যাক্ট দেব। আমাদের হেডিং, ইমেজ এবং ডেসক্রিপশন এটুকুর কাজ হলো একটা মানুষকে ইমপ্রেস করা, ঠিক আছে? যখন মানুষ ইমপ্রেস হয়ে গেল তারপর সে দেখবে কি যে আমি প্রোডাক্টটা কীভাবে পাবো, অথবা প্রোডাক্টটার সেলার কারা, তাদের সাথে কীভাবে যোগাযোগ করবো। আপনারা অনলাইনে যারা ক্লাস করছেন আপনাদের মাইকগুলো অফ করে রাখেন। কন্ট্যাক্ট থাকবে, এটা কোম্পানির অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ওয়েবসাইট থাকবে। তাহলে আমরা অথবা শুধুমাত্র ফোন, প্রথম হচ্ছে ফোন, তারপর হচ্ছে ওয়েবসাইট, জাস্ট এই দুটি জিনিসই এনাফ কন্ট্যাক্টের জন্য, ঠিক আছে? এই প্রোডাক্টটা পড়ার পর যে পড়লো তার কি এই বিষয়টা খুব পছন্দ হয়েছে, এখন সে এই প্রোডাক্টটা কিনতে চায়। কেনার জন্য কী করবে? সে প্রথমে ফোন নাম্বারে ফোন করবে, নিচে ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারে সে ফোন করবে। হ্যাঁ, এখন সে চাচ্ছে কি সে কোম্পানিতে সরাসরি যাবে, তখন নিচে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে কোম্পানির অ্যাড্রেস থাকবে, কোম্পানির ফ্যাক্স থাকবে, কোম্পানির ইমেল থাকবে, যত কন্ট্যাক্ট আছে সবগুলো কন্ট্যাক্ট এখানে থাকবে, ঠিক আছে? কোম্পানির অনেকগুলো ফোন নাম্বার, অনেকগুলো ইমেল, অনেক কিছু থাকবে। তাহলে একটা ফোন নাম্বার আর কি একটা ওয়েবসাইট, কন্ট্যাক্ট। তাহলে আমরা একটা মানুষকে কী করতেছি প্রোডাক্ট ডেসক্রিপশনের মাধ্যমে, ধরেন তাহলে আমরা এটার মাধ্যমে প্রথমে হেডিংকে দিয়ে মানুষকে ক্যাপটিভেট করতেছি, ঠিক আছে? হেডিংয়ের পরে ছবি দিয়ে মানুষকে বোঝাচ্ছি, তার মধ্যে সে কনফিডেন্সটা গ্রো করতেছে। দেন ডেসক্রিপশন দিয়ে তাকে আরও ভালোভাবে জিনিসটা সম্পর্কে বোঝাচ্ছি। বোঝার পর সে ইমপ্রেস হবে, ইমপ্রেস হওয়ার পর সে কিনার ডিসিশন মেক করবে। যখন সে কিনার ডিসিশন মেক করবে তারপর সে আমাদের কন্ট্যাক্টে যোগাযোগ করবে। আমি কি বুঝতে পারছি? এটা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। তাহলে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনে কয়টা অংশ? হেডিং, ইমেজ, ডেসক্রিপশন এবং কন্ট্যাক্ট, এটুকুই। এর বাইরে আর কোনো কিছু দরকার নেই। এখন দেখেন, এখন আপনি যখন যে কোনো প্রোডাক্টকে যদি আপনি দেখেন, এখন আপনি খুব সহজে বুঝতে পারবেন যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা সঠিক নাকি সঠিক না, এটাকে আরও কত ভালোভাবে লেখা যাইতো, অথবা তারা কী কী ভুল করছে, ঠিক আছে? এখন আপনি অনলাইনে দেখেন, আমরা অনলাইনে কিছু প্রোডাক্ট ডেসক্রিপশন দেখি। আচ্ছা, তার আগে আমি বলি, আপনারা একটুকু মানে বুঝে গেল আমাদের যে উদ্দেশ্য, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের উদ্দেশ্য কি বলেন? মানুষকে ইমপ্রেস করা। এখানে দুই রকমের মানুষ, একটা হচ্ছে যাদের এই প্রোডাক্টটা লাগবে তাদেরকে ইমপ্রেস করা, আবার যাদের লাগবে না তাদেরকে ইমপ্রেস করা। আমি কি বুঝতে পারছি? যারা কাস্টমার তাদেরকেও, যারা কাস্টমার না তাদেরকেও। আচ্ছা, এখন আমরা যতটুকু দেখলাম, আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং যতটুকু শিখলাম, এখন আমরা কম্পেয়ার করতে পারবো। যে কোনো প্রোডাক্ট মানে ডেসক্রিপশনের সাথে আমরা এখন কম্পেয়ার করতে পারবো, অথবা আরও কী করা যায় সেটা আমরা বুঝতে পারবো। আমরা আজকে ডিলে দেখি, জেন্টস ফুল স্লিভ টি শার্ট ব্লু। বলেন হেডিংটা কি ঠিক আছে? হেডিংটা ঠিক আছে? এখানে আরো অনেক কিছু, এখানে কি কোনো গুণ আছে, ইমোশন আছে? তার মানে এখানে শুধুমাত্র জেন্টস ফুল স্লিভ টি শার্ট, এটা জাস্ট প্রোডাক্টের নাম, এখানে কোনো প্রোডাক্টের গুণ দেওয়া নাই। গুণ আছে? এখানে কোনো গুণও দেওয়া নাই, কোনো ইমোশনও দেওয়া নাই, আবার কোনো আর্টিফিশিয়াল ইম্পর্টেন্সও দেওয়া নাই, তাই না? এটাকে আরও সুন্দরভাবে করা যেত না? নতুন ডিজাইনের, আকর্ষণীয়, মনোরম, এরকম অনেকগুলো শব্দ ইউজ করা যেত, তাই না? বাট এখানে কোনো কিছুই কি করা হয়নি, তার মানে কোনো ইমোশন নেই। তাহলে আমরা কি স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে এটা কি, এখানে আরও কিছু করার ছিল। তার মানে এই কোম্পানির জন্য যে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখে, তার মানে সে কি অতটা পারফেক্ট না, তার আরও অনেক কিছু করার আছে, বাট এগুলো কি করা হচ্ছে না। যদি করা হইতো কোম্পানি সেল পারতো না। কোম্পানি এখন যে পরিমাণ সেল করে, যদি আকর্ষণীয়ভাবে লেখা হইতো তার চেয়ে আরও বেশি পরিমাণে কোম্পানি সেল করতে পারতো। তারপর দেখেন ছবি দিচ্ছে শুধু একটা, এটা কি ঠিক আছে?
ঠিক নেই। কারণ ছবি ফ্রন্টে, ব্যাকে, হয়তো পিছনে তো কোনো ডিজাইন থাকতে পারে, তাই না? এই ডিজাইনটা সামনে আমি যেটা দেখতেছি সেই ডিজাইনটা পিছনে আছে কিনা সেটা আমার দেখাটা ইম্পর্টেন্ট না? পিছনেটা দেখবো, তারপর আমি কি ফেব্রিক্সটা খুব কাছ থেকে দেখবো, তাই না? অনেক এটার 4-5টা ছবি দিলে আরও ভালো হতো, বাট এটা দেওয়া হয়নি। পণ্যের বিবরণ, ফেব্রিক 100% কটন। এই যে বিবরণটা কীভাবে লেখছে দেখছেন? হেডিংয়ের পরে বিবরণ, হেডিংয়ের পরে বিবরণ। ফেব্রিকেশন, সাইজ, ml, ক্লিনিং অ্যান্ড কেয়ার। বাট এখানে কোনো মোটিভেশনাল কথা লেখা নাই, এটা হচ্ছে স্ট্রেট ডেসক্রিপশন। এটা সাইজ কত, এটা সাইজ কত, এটা ফেব্রিক্স কি। এখানে মেশিন ওয়াশ করবেন না, ব্লিচিং করবেন না, এখানে হচ্ছে জাস্ট ডেসক্রিপশন, কিন্তু কোনো মোটিভেশনাল কোনো কিছু নেই। এগুলো দেখে কোনো মানে যার প্রোডাক্টটা নিতান্তই দরকার সে কিনবে, যার প্রোডাক্টটা দরকার নাই মানে ইমপ্রেস হওয়ার মতো কোনো কথা এখানে নাই। আমি কি বুঝতে পারছি? ইমপ্রেস হওয়ার মতো কোনো কথা এখানে আছে? তাহলে আপনি যদি এই কোম্পানির জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন লেখেন, আপনি আরও ভালোভাবে লিখতে পারবেন না? লেখা যাবে কিনা? এখন আপনি কোম্পানির সাথে যদি কথা বলেন তাহলে কোম্পানিকে আপনি বুঝতে পারবেন যে তোমাদের এইরকমভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার কারণে তোমাদের প্রোডাক্ট সেল হচ্ছে একটা, বাট আমি যদি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখি তাহলে তোমাদের আমি 10টা প্রোডাক্ট সেল করে দিতে পারবো, কারণ আমি মানুষকে ইমপ্রেস করতে পারবো। এখন এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা এটা কোনো ইমপ্রেসিভ প্রোডাক্ট ডেসক্রিপশন না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এটা হচ্ছে জাস্ট একটা প্রোডাক্ট ডেসক্রিপশন, একটা দায়সারা প্রোডাক্ট ডেসক্রিপশন, বাট এটা মানুষকে ইমপ্রেস করতে পারতেছে না, এটা ইমপ্রেসিভ না। এটুকু ক্লিয়ার? তো আমরা যা শিখলাম এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা যা শিখলাম জাস্ট এই ফরম্যাটটা যদি আমরা অ্যাপ্লাই করি, এই ফরম্যাটটা অ্যাপ্লাই করে যদি আমরা সেই আজকের ডিলের জন্য কাজ করি, তাহলে আমরা তাকে আরও বেশি পরিমাণে কি বেনিফিট দিতে পারবো। সে এখন যদি 1 টাকা সেল করে, আমরা তাকে 5 টাকা সেল করার ব্যবস্থা করে দিতে পারবো, তাই না? আমরা মানুষকে অনেক বেশি পরিমাণে ইমপ্রেস করতে পারবো। তাহলে বলেন আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনের মাধ্যমে যে কোনো একটা কোম্পানিকে একটা অর্থবহ বেনিফিট দিতে পারবো কিনা, মানে কোম্পানির অর্থবহ উপকার করে দিতে পারবো কিনা? পারা যাবে না। কোম্পানি যদি 1 টাকা সেল করে, আমরা তাকে 5 টাকা তার 5 গুণ সেল করার আমরা ব্যবস্থা করে দিতে পারবো, ঠিক আছে? এখন আপনি যদি করতে পারেন তাহলে আপনার স্যালারি কত হবে এটা কোম্পানির এটা মানে ডিসাইড করাটা সহজ হবে না? আপনি যদি কোম্পানির 5 গুণ ইনকাম বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে কত টাকা স্যালারি দেবে, আপনি কোম্পানির জন্য কী পরিমাণ ইম্পর্টেন্ট, মানে নিজের ইম্পর্টেন্সটা আপনি খুব সহজে কি মানে উপস্থাপন করতে পারবেন। এবং আপনি যে অতি দ্রুত আপনি একজন ইম্পর্টেন্ট পার্সন, আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার পর থেকে কোম্পানির সেল বাড়তেছে, ঠিক আছে? স্বাভাবিকভাবে আপনি কোম্পানির কি অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন পার্সনে পরিণত হবেন। এয়ার সোফা, তাহলে কি শুধুমাত্র এয়ার সোফা, বাট এখানে অনেকগুলো শব্দ অ্যাড করা যেত। আরামদায়ক, স্মার্ট, তাই না? স্মার্ট কমা আরামদায়ক, 'এয়ার সোফা'। 'এয়ার সোফা' 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 'এয়ার সোফ
তুমি এতে যাও, কাগজগুলো নিয়ে আসো। ঠিক আছে, তাহলে এখানে 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 আরও কী কী লেখা যেত, যা আরামদায়ক এবং স্মার্ট এয়ার সোফা। তারপর ছবি আরও অনেকগুলো দেওয়া যেত। এটার উপরে একটা ছবি, এটা উল্টাই আরেকটা ছবি, এটার পাম্প মানে কোন দিকে যাচ্ছে, বাতাস কোন দিকে যাবে সেটার একটা ছবি, আর অনেক কিছু দেওয়া যেত। ঠিক আছে, তারপর এখানে যে ডেসক্রিপশনগুলো, এটা কিন্তু ইয়া করে লেখা নেই, হেডিং দিয়ে ডেসক্রিপশনের কোনো হেডিং নেই, তাই না? হেডিং দিয়ে লেখা যায় তো সহজেই পাস করে রাখা যাবে। হ্যাঁ, একটা গুণ আমরা পাচ্ছি, পাম্পিং মেশিনের মাধ্যমে সহজেই পাম্প করা যায়, দুইটা গুণ আমরা পাচ্ছি। 100 কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম, 3টা গুণ পাচ্ছি, মেড ইন চায়না, কালার র্যান্ডম, বিভিন্ন কালারে পাওয়া যাবে, মেড ইন চায়না। যাই হোক, এগুলো না, আমরা এই 3টা গুণ পাচ্ছি ইমপ্রেস করার জন্য, 3টা গুণ। ঠিক আছে, তাহলে ওরা ইমপ্রেস করার জন্য যে 3টা গুণ লাগছে, আমরা সেগুলোকে আরও বেশি ইমপ্রেসিভ করতে পারি কীভাবে? সহজেই ভাঁজ করে রাখা যাবে, যার ফলে কম স্পেসও ব্যবহারযোগ্য, মানে ঘরের কম স্পেসের মধ্যেও সেটা ব্যবহার করে রাখা যাবে। পাম্পিং মেশিনের মাধ্যমে সহজে পাম্প করা যায়, প্রায় 100 কেজি পর্যন্ত ভার বহন করতে পারে। আমরা যদি চিন্তা করি, এখানে নিয়ে আমরা আরও কিছু ইমপ্রেসিভ কথাবার্তা পাবো, আরও বেশি আমরা কি মানে গুণগুণ পাবো। তাহলে বলেন, আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন যতটুকু শিখলাম, আমরা এটার মাধ্যমে খুব ভালো মানের প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা লিখতে পারবো। ঠিক আছে, যারা কোন ধরনের কোম্পানি নিয়ে আমরা কাজ করতে পারবো, যারা ই কমার্স কোম্পানি, যেমন askeddeal.com একটা ই কমার্স কোম্পানি, আমরা তাদের বিভিন্ন প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতে পারবো। ঠিক আছে, তারপর চিটংয়ে একটা আছে ইশপ, না সিডিজি শপ। বাংলাদেশে এরকম প্রায় 20-30টা ইয়ে আছে, ই কমার্স কোম্পানি আছে, আপনি ই কমার্সগুলোর জন্য কাজ করতে পারেন। এই যে সিডিজি শপ, তাদের কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা আপনি দেখেন। টি শার্ট, বলেন তাদের কাজটা কি ঠিকভাবে হচ্ছে? পণ্যের নাম বোট টি শার্ট, পণ্যের কোট এত, দাম এত, ছবি দিছে, কোনো ডেসক্রিপশন দেওয়া নেই, ইমপ্রেসিভ কোনো কথাবার্তাই নেই, কোনো ইমপ্রেশন নাই, কোনো ভালো কোনো ডেসক্রিপশন নাই, ভালো কোনো হেডিং নেই। বলেন তাদের কাজটা কি ঠিকমতো হচ্ছে? তাহলে এই যে সিডিজি শপের মানে প্রয়োজন আছে না, একজন ভালো কন্টেন্ট রাইটারের প্রয়োজন আছে না, একজন না একাধিক প্রয়োজন। askeddeal বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স সাইট হলো askeddeal। তাহলে askeddeal-এর মানে এরকম খারাপ অবস্থা, আর বাকিদের অবস্থাটা খুবই খারাপ। তারপর দেখেন রং বিডি, ওরাও অনলাইনের মাধ্যমে প্রচুর পরিমাণে সেল করে, কিন্তু দেখেন তাদের কোয়ালিটি, তাদের ডেসক্রিপশনের কোয়ালিটি দেখেন। ছবি, শাড়ি, SDL, বলেন বিষয়গুলো কি আপনাদের পছন্দ হয়েছে? মানে ডেসক্রিপশন কি আপনাদের পছন্দ হচ্ছে? মানে হ্যাঁ, এখানে তো কোনো ডেসক্রিপশনে নেই, পছন্দ হওয়ার মতো এখন কিছু হয় নাই, কারণ কোনো ডেসক্রিপশনে তো নেই, কোনো হেডিংই নেই। এটাকে কি হেডিং বলা যাবে? হেডিংয়ের ইমপ্রেশন থাকবে তো পরে, বাট এটা কোনো হেডিংই না। ঠিক আছে, ইমপ্রেশন কোনো হেডিং হয় নাই, ভালো কোনো ইয়া হয় নাই, কোনো ডেসক্রিপশন নেই। হ্যাঁ, কোথায় কুইক ওভারভিউ? শাড়ি এত, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, বলাকা, সিল্ক। হ্যাঁ, জাস্ট একটুকু ইম্পর্টেন্ট, একটুকু দিয়ে মানুষ ইমপ্রেস হবে না। কারণ আমি যদি বলি যে এমব্রয়ডারি করা শাড়ি অনেক পাওয়া যাবে, স্ক্রিন প্রিন্ট করা শাড়ি অনেক পাওয়া যাবে, বলাকা সিল্কের শাড়ি অনেক পাওয়া যাবে, কিন্তু এগুলো হওয়া সত্ত্বেও আমার এটা কেন এক্সেপশনাল সেই জিনিসটাকে এখানে বলা হয় নাই। কোনো মানুষ যদি জিজ্ঞেস করে যে আমি অমুক শোরুম থেকে না কিনে এই শাড়িটা কেন কিনবো, তাহলে এটার অ্যান্সারটা এখানে নেই। ঠিক আছে, আমরা যখন একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবে, তখন সেখানে একটা সুস্পষ্ট একটা অ্যান্সার থাকবে যে আমি অমুক কোম্পানির না কিনে তোমার কোম্পানির প্রোডাক্ট কেন কিনবো, সেটার অ্যান্সারটা কোথায় থাকবে? ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে। কেন
কেন কিনবেন? কারণ আমাদের এটা কেনাটাকে যে অনেক দিক দিয়ে সুবিধাজনক। হ্যাঁ, আপনি আমাদের এটা কিনলে আপনি বেনিফিটেড হবেন, ঠিক আছে? এটা অনেকভাবে এটা বোঝানো যায়। কোনটা? আচ্ছা, এডিশনাল ইনফরমেশন কই? এটা যাই হোক, এখন তার মানে আপনি যতগুলাই ইসব দেখেন, বাংলাদেশে যতগুলোই কোম্পানি দেখেন, কারোই প্রোডাক্ট ডেসক্রিপশন ঠিকভাবে লেখা হচ্ছে না। এখন আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট ডেসক্রিপশন দেখলেই এটা পেপারে মানে প্রিন্টেড হোক অথবা অনলাইনে হোক, এখন আপনারা খুব সহজে কি এটা খুঁতগুলো চোখে পড়বে, ভুলগুলো চোখে পড়বে, এবং ভুলগুলো চোখে পড়া মানে আপনার কনফিডেন্স বাড়বে যে আপনি যদি কোম্পানির জন্য কাজ করেন তাহলে আপনি তাদেরকে অনেক বেশি পরিমাণে বেনিফিট করে দিতে পারবেন জাস্ট এই জিনিসটাকে অ্যাপ্লাই করেই, জাস্ট একটুকু দিয়ে, তাই না? তো আমরা এক্সিস্টিং যারা ই কমার্সের কাজ করতেছে আমরা তাদেরকে সার্ভ করতে পারি, ঠিক আছে? বাংলাদেশে এরকম 15-20টা অনেক টপ রেটেড ই কমার্স সাইট আছে, আমরা সেগুলোতে কাজ করতে পারি, নিজের একটা ই কমার্স সাইট খুলতে পারি, অথবা বিভিন্ন মানে ব্র্যান্ড, ধরুন পার্সোনা একটা ব্র্যান্ড, ডায়মন্ড ওয়ার্ল্ড একটা ব্র্যান্ড, তাহলে ডায়মন্ড ওয়ার্ল্ডের জন্য আমরা কাজ করতে পারি, যে কোনো ধরনের প্রোডাক্ট বেস্ট কোম্পানির জন্য আমরা কাজ করতে পারি, একটা চাইনিজ রেস্টুরেন্ট আমরা সেটার জন্য কাজ করতে পারি, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট একটা চাইনিজ একটা খাবার সেটাও একটা প্রোডাক্ট, একটা পোশাক সেটাও একটা প্রোডাক্ট, ঠিক আছে? আবার একটা কোচিং সেন্টার সেটা একটা সার্ভিস, একটা নাপিতের দোকান সেটা একটা সার্ভিস, মানে যে কোনো ধরনের প্রোডাক্ট অর সার্ভিস কোম্পানির জন্য আমরা কাজ করতে পারি। প্রোডাক্টের যেরকম ডেসক্রিপশন লেখার প্রয়োজন হয়, সার্ভিসেরও ডেসক্রিপশন লেখার প্রয়োজন হয়। সার্ভিস কি? একটা নাপিতের দোকান একটা সার্ভিস, তাহলে ওর জন্য এরকম কাট কত টাকা, সেরকম কাট কত টাকা, ঠিক আছে? আবার হেয়ার কালার কত টাকা, হ্যাঁ, হেয়ার কালার মানে একটা সার্ভিসের নাম, সার্ভিসের ডেসক্রিপশন কে কি সার্ভিস দিবে এবং সার্ভিসের টাকা, ওটা একটা না ডেসক্রিপশন না? তাহলে আমরা যদিও বা এটিকে বলতেছি প্রোডাক্ট ডেসক্রিপশন, আসলে এটা হবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডেসক্রিপশন। আমি কি বুঝতে পারছি? একটা কোচিং সেন্টারের জন্য যদি আমরা লিখি, তাহলে একটা কোচিং সেন্টার সার্ভিস, অমুক ক্লাস, কী পড়ানো হবে, কীভাবে পড়ানো হবে, কী আছে না আছে সব কিছু লিখলাম, লিখে কি এটা একটা ডেসক্রিপশন। তাহলে যে কোনো প্রোডাক্টের জন্য আমরা ডেসক্রিপশন লিখতে পারি, যে কোনো সার্ভিসের জন্য আমরা ডেসক্রিপশন লিখতে পারি, এবং লিখে কোম্পানিকে আমরা টোটাল সেলটা আপ করে দিতে পারি। এটুকু ক্লিয়ার? তাহলে আমরা করে এটা দেশের মধ্যে যে কাজগুলো করতে পারি, আমরা দেশে ই কমার্স সাইটগুলোকে আমরা সার্ভ করতে পারি। 2 নম্বর হচ্ছে যে সকল কোম্পানি নিজেরা প্রোডাক্ট সেল করে, ওরা ই কমার্স সাইট না, ওরা নিজের প্রোডাক্টকে সেল করে, যেমন একটা ফ্যাশন হাউস, ঠিক আছে? এই যে মেন্স এই জেন্টাল পার্ক, ক্যাটসাই, ঠিক আছে? তারপর হচ্ছে যে কোনো শোরুম, যে কোনো বিউটি পার্লার, এরকম যে কোনো ধরনের প্রতিষ্ঠান সবারই একটা ওয়েবসাইট থাকে, সবারই ফেসবুক পেজ থাকে, ঠিক আছে? যে কোনো ধরনের কোম্পানি হোক, যে কোনো ধরনের সার্ভিস প্রতিষ্ঠান হোক, আমরা তাদেরকে কী করতে পারি? ওয়েবসাইটে অ্যাড করতে পারি। তো এই ধরনের কোম্পানিগুলো শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী আছে। আমরা বাংলাদেশের যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবো, সারা বিশ্বব্যাপী যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবো। বাংলাদেশের কোম্পানিতে কাজ করার জন্য সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন, আর দেশের বাইরের কোম্পানির কাজ করার জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করতে পারবো, ঠিক আছে? মার্কেট প্লেসের মাধ্যমে। বাট আমাদের সব দিক দিয়ে আমরা ওপেন। বলুন, আমরা আজকে যেটুকু দেখলাম প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, এটা নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? তাহলে আপনারা খুব ভালো মানের 2টা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন। এটা হচ্ছে আজকের আগামী ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আর আমরা কন্টেন্ট রাইট করা শিখতেছিলাম, কন্টেন্ট রাইটের মধ্যে আমরা আজকে যতটুকু করলাম, আমরা আজকে আলোচনা করলাম ওয়েব কন্টেন্ট কি, ওয়েব কন্টেন্টের মধ্যে কী কী বিষয় ইনক্লুডেড, মানে কী কী আছে, এলিমেন্টস আছে ওয়েব কন্টেন্টের মধ্যে, ট্যাক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন, প্রোগ্রাম, ইমেজ, এগুলো হলো ওয়েব কন্টেন্টের এলিমেন্টস। ওয়েব কন্টেন্টে এগুলো থাকে। আর ওয়েব কন্টেন্ট কয় প্রকার? ওয়েব কন্টেন্ট 6 থেকে 7 প্রকার। কী কী? 1 নম্বর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। আচ্ছা, আমরা করছিলাম কি, এরপরে করছিলাম ওয়েব কন্টেন্টের বেসিক ওয়েব কন্টেন্টগুলো কী কী? প্রোডাক্ট ডেসক্রিপশন, আর্টিকেল, নিউজ রিপোর্ট, প্রেস রিলিজ, ফেসবুক পোস্ট, ওয়েব পেজ, এগুলো হলো ওয়েব কন্টেন্টের টাইপ, ঠিক আছে? এরপর আমরা দেখছিলাম কি, বেসিক ওয়েব কন্টেন্টের বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারটা খুবই সিম্পল। প্রথমে হেডিং, তারপর ইমেজ, তারপর হলো কি ডেসক্রিপশন, তাই না? এরপর এটা কি বাড়তে অনেক কিছুই আসতে পারে, ওই ইমেজের সাথে ভিডিও আসতে পারে, অ্যানিমেশন আসতে পারে, আবার সবার নিচে লিঙ্ক আসতে পারে, অথবা
কন্ট্যাক্ট আসতে পারে, এগুলো প্রয়োজন অনুসারে আসবে। বাট যদি বলে যে বেসিকটা কি ওয়েব কন্টেন্টের, বেসিকগুলো খুব সিম্পল। প্রথমে হেডিং, তারপর ইমেজ, তারপর কি টেক্সট, ঠিক আছে, খুবই সহজ। এরপর এটা মানে প্রকারভেদ অনুসারে প্রত্যেকটার বিষয় আলাদা আলাদা করে আলাদা আলাদাভাবে লিখতে হবে। তো আজকে আমরা শিখলাম শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে। প্রোডাক্ট ডেসক্রিপশনের যে ফরম্যাটটা আমরা দেখলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে সেটা বুঝলাম। এবং প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার পর আমরা কাদেরকে আমরা সার্ভ করতে পারবো, আমরা কাদেরকে বেনিফিট করতে পারবো, যেসব আমরা মানে সে সম্পর্কে জানলাম। আমরা আগামী ক্লাসে শিখবো আর্টিকেল লেখার ফরম্যাট, আর্টিকেল কীভাবে লিখবো, আর্টিকেল লেখার জন্য রিসোর্সগুলো কীভাবে কালেক্ট করবো, আর্টিকেল লিখে আমরা কাদের কাজ করতে পারবো, কীভাবে কোম্পানিকে সার্ভ করতে পারবো, ঠিক আছে। তো এরকম আর্টিকেল লেখার কাজও প্রচুর আছে, নিউজ রিপোর্ট, প্রেস রিলিজ, ফেসবুক পোস্ট, ওয়েব পেজ, আমরা সবগুলো শিখবো, ঠিক আছে। তবে মেন বিষয়টা আমাদের আজকে হয়েছে, আজকের ক্লাসটা যদি ভালোভাবে বুঝেন, আমরা আগামী ক্লাসে সবগুলো একসাথে আমরা শেষ করতে পারবো, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে এই 5টা একসাথে শিখবো, হচ্ছে নেক্সট ক্লাস। আজকের ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন? ওকে, সবাইকে ধন্যবাদ। Writing.